মিতু, এই তো কাছেই, তুই ওর সাথেই কথা বল। কিন্তু ওপাশ থেকে রোহান তার মাকে থামিয়ে দিয়ে বেশ চনমনে গলায় বলল, মা, আদনান আর নৌশি ওরা কোথায়? আশেপাশে থাকলে একটু জিজ্ঞেস করো তো ওদের স্পেশাল কিছু লাগবে কিনা। ভাবলাম আসার সময় ওদের জন্য মনের মতো কিছু গিফট নিয়ে আসি। আদনান আর নৌশিকে জিজ্ঞাসা করতে তাদের উত্তরের তুবড়ি ছুটল। আদনান বেশ কায়দা করে জানালো তার একটা হাই কনফিগারেশনের ল্যাপটপ চাই, আর নৌশি আবদারের সুরে বলল তার জন্য যেন দামি ব্র্যান্ডের মেকআপ বক্স আর প্রচুর চকলেট নিয়ে আসা হয়। রাহি বেগম হাসি মুখে তাদের তালিকা শুনলেন, তারপর মৃত্যুর থেকে কিছুটা দূরে গিয়ে ফোনের ওপাশে থাকা রোহানকে নিচু স্বরে বললেন, বাবা, মিতুকেও একবার জিজ্ঞেস কর মেয়েটার কি লাগবে, ও তো মুখে কিছু বলে না। তুমি অন্তত নিজের থেকে কিছু বলতে চাইলে ও খুশি হবে। কিন্তু রোহান মায়ের কথায় বিশেষ কোনো আগ্রহ দেখালো না। সে যেন প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইল। নির্লিপ্ত গলায় বলল, আচ্ছা আম্মু, এখন রাখি, আমি খুব ব্যস্ত কাজে। এটুকু বলে কোনো সুযোগ না দিয়ে রোহান কলটা কেটে দিল। মৃত্যু দূরে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু শাশুড়ির বলা কথাগুলো সে আন্দাজ করতে পেরেছে। রোহানের এমন দায়সারা আচরণ তার বুকে বিঁধলেও সে তা প্রকাশ করল না, বরং মুখে এক চিলতে হাসি ফুটিয়ে রাহি বেগমের কাছে এগিয়ে এলো। খুব নরম স্বরে বলল, আপনার ছেলে সুস্থ শরীরে দেশে ফিরছে মা, এটাই তো আমার জন্য পৃথিবীর সবচেয়ে বড় উপহার। এর চেয়ে দামি আর কি বা হতে পারে। মিতুর এই গভীর আর নিঃস্বার্থ ভালোবাসা দেখে রাহি বেগমের চোখে জল চলে এলো। বাড়ির বড় ছেলে হিসেবে রোহান ছিল এই পরিবারের গৌরব, কিন্তু ইংল্যান্ডে গিয়ে ছেলেটা যে কতটা বদলে গেছে তা মিতুর প্রতি তার এই উদাসীনতা থেকেই বোঝা যায়। রাহি বেগম মনে মনে শক্ত এক প্রতিজ্ঞা করলেন, রোহান এবার দেশে ফিরলে তাকে আর কিছুতে ইংল্যান্ডে যেতে দিবেন না। নিজের ঘরের লক্ষ্মী মিতুকে আর এভাবে একা ফেলে যেতে দেবেন না তিনি। গোধূলির সময় পরন্ত বিকেলের রোদটা এখন বেশ শান্তিদায়ক আর মিঠে। ট্রিনা ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। শরীর থেকে জ্বরটা কমেছে ঠিকই, কিন্তু ভেতরে এখনো ভীষণ দুর্বলতা রয়ে গেছে। সারা শরীরে এক অদ্ভুত অস্বস্তি বোধ হচ্ছে তার। ট্রিনার সাথে ছাদে মিহুও এসেছে। সে আপাতত ফ্লোরে বসে চোখ বন্ধ করে শান্ত হয়ে আছে। ছাদে হালকা বাতাস বইছে, বাতাসের ঝাপটায় ট্রিনার ঝাপসা স্মৃতিতে বারবার সেই বৃষ্টির রাতের কথা ভেসে উঠছে। তার মনে পড়ছে কিভাবে সে ভয়ার্ত অবস্থায় আরিয়ানকে আঁকড়ে ধরেছিল। সেসব কথা মনে পড়তে ট্রিনার বুকের ভিতরে এক অজানা অনুভূতি তোলপাড় শুরু করেছে। এটা কি কৃতজ্ঞতা নাকি অন্য কিছু, ট্রিনা নিজেও তো ঠিক জানে না। এমন সময় নিচে থেকে নৌশি এসে ট্রিনার পাশে দাঁড়ালো। নৌশি মিষ্টি করে হেসে বলল, বৌমনি, তোমাকে নিচে যেতে বলেছে। এই সময় এখানে বেশ বাতাস, বেশিক্ষণ থাকলে তোমার আবার জ্বর বাড়বে। ট্রিনার ভ্রুকুচকে অবাক হলো। এই বাড়ির কেউ তাকে নিয়ে এতটা চিন্তা করছে এটা ভেবেই তার মনটা ভালো হয়ে গেল। সে কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করলো, কে বলল? নৌশি চনমনে গলায় উত্তর দিল। মেজিমা বলেছে। ট্রিনা যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারল না। মাইমুনা বেগম তার স্বাস্থ্যের কথা ভাবছেন, এটা ভাবা যায়? মলিন মুখে এক চিলতে অমায়িক হাসি ফুটে উঠল। নৌশি মিহুকে কোলে তুলে নিল, তারপর তারা দুজনে সিঁড়ি দিয়ে নিচে নেমে এলো। নিচে নামতেই দেখলো মাইমুনা বেগম, ফারহানা বেগম আর রাহি বেগম সোফায় বসে গল্প করছেন। ট্রিনা কাছে আসতেই মাইমুনা বেগম কেন জানি আড়ষ্ট হয়ে চোখ ফিরিয়ে নিলেন। বড় অর্থাৎ রাহি বেগম হাসি মুখে ট্রিনাকে জিজ্ঞাসা করলেন, কি ত্রিনা, এখন শরীরটা কেমন, সুস্থ তো? ট্রিনা নম্র স্বরে জবাব দিল। জি বড় মা, এখন অনেকটা ভালো লাগছে। কথার মাঝেই মাইমুনা বেগম নৌশিকে উদ্দেশ্য করে বললেন, নৌশি, যা তো মা, আমার রুম থেকে কোমর ব্যথার বেলটা নিয়ে আয়। নৌশি যাওয়ার জন্য পা বাড়াতে ট্রিনা তাকে আলতো করে থামিয়ে দিয়ে বলল, তুমি বসো নওশি, আমিই নিয়ে আসছি। ট্রিনা এগিয়ে যেতেই মাইমুনা বেগম আবারও তার আগের কঠোর রূপে ফিরে এলেন। তিনি বেশ রাগী স্বরে বলে উঠলেন, আমি কি তোমাকে আনতে বলেছি? শোনো, তোমার মাথায় একটু হাত বুলিয়ে দিয়েছিলাম, তার একমাত্র কারণ ছিল তুমি ভীষণ অসুস্থ ছিলে। তা না হলে তোমার মতো মেয়ের ছায়া মারাতেও আমার রুচিতে বাধে। মাইমুনা বেগমের এত রূঢ় কথা শুনেও ট্রিনার কেন জানি এবার একটুও কষ্ট পেল না, বরং তার ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। সে বুঝলো মানুষটা বাইরে থেকে যতটা কঠিন হওয়ার নাটক করছেন, ভেতরে ঠিক ততটা নন। তার এই বাক্যগুলো ট্রিনার কাছে আজ ভীষণ আপন মনে হতে লাগলো। রাহি বেগম এবার মাইমুনা বেগমকে থামানোর চেষ্টা করে বললেন, আহা মেজো, কেন শুধু শুধু মেয়েটাকে এভাবে কথা বলছিস? মাইমুনা বেগম আর সেখানে বসলেন না, গটগট করে নিজের ঘরে চলে গেলেন। কিছুক্ষণ পর বাকিরাও ড্রয়িং রুম ছেড়ে যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ল। ট্রিনা ক্লান্ত হয়ে সোফায় পিঠ ঠেকিয়ে বসলো, মাথাটা এখনো একটু ভার হয়ে আছে। ঠিক সেই মুহূর্তে ট্রিনার দৃষ্টি গেল প্রধান ফটকের দিকে। দেখলো আরিয়ান অফিস থেকে ফিরছে, তবে সে একা নয়, তার সাথে অত্যন্ত আধুনিক পোশাক পরা এক তরুণী। মেয়েটার হাঁটাচলা আর চালচলনে এক ধরনের আভিজাত্য মেশানো অহংকার।
টিনা কপালে ভাঁজ ফেলে ভাবলো এই মেয়েটা কে হতে পারে। আরিয়ান অবশ্য টিনার দিকে ফিরেও তাকালো না। আরিয়ান একাই গটগট করে সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। মীরা কয়েক কদম এগিয়ে গিয়ে টিনার সামনে এসে দাঁড়ালো। তীক্ষ্ণ নজরে টিনার পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখলো, সে যেন কোনো পণ্য বিচার করছে। তুমি কি তৃণা? টিনা শান্ত থেকে হালকা মাথা নাড়িয়ে জবাব দিল। হুম। মীরা টিনার পাশে সোফায় বেশ আয়েশ করে বসলো, আবারও প্রশ্ন ছুড়ে দিল। তোমাকে আরিয়ান ঠিক কি দেখে বিয়ে করলো বলো তো? বেশ অবাক লাগছে। মেয়েটার ধরন দেখে টিনার ভেতর রাগে সঞ্চার হলো। এভাবে কেউ অপরিচিত কাউকে অপমান করতে পারে? মীরা নিজের পরিচয় দিয়ে বলল। আমি মীরা চৌধুরী, আরিয়ানের পার্টনার বলতে পারো। টিনা এবার ভ্রু কুচকে জিজ্ঞাসা করলো। কেমন পার্টনার? মীরা ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে সপ্রতিভ ভঙ্গিতে উত্তর দিল। বিজনেস পার্টনার তো বটেই, চাইলে তুমি অন্য পার্টনারও বলতে পারো। আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা বেশ গভীর। টিনা মুহূর্তের জন্য থমকে গেল। মীরার কথাগুলো তার বুকের ভেতর বিষাক্ত তীরের মতো বিঁধল। সে মনে মনে ভাবতে লাগলো, তবে কি এই সেই মেয়ে যাকে আরিয়ান ভালোবাসে? মেয়েটা সত্যি অপরূপ সুন্দরী, আর আরিয়ান নিজেও তো বলেছিল তার পছন্দের মানুষটা খুব সুন্দরী। টিনার মনের ভেতর এক মেঘলা বিষণ্ণতা ধীরে ধীরে ডানা মেলতে শুরু করলো। টিনার মুখটা ফ্যাকাশে হয়ে যাওয়া দেখে মীরা বেশ পৈশাচিক আনন্দ পেল। সে সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে শরীর দুলিয়ে বলল। যাই, আন্টির সাথে দেখা করে আসি, অনেক দিন আড্ডা দেওয়া হয় না। এটুকু বলে মীরা চটপট পায়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। টিনা নিথর হয়ে কিছুক্ষণ ড্রয়িং রুমে বসে রইল। মনের ভিতরে জমে থাকা একরাশ মেঘ সামলে নিয়ে সে ধীর পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। নিজের রুমে ঢুকে দেখলো আরিয়ান সেখানে নেই। সোফার উপর অগোছালোভাবে পড়ে আছে আরিয়ানের স্যুটকোট আর ল্যাপটপ ব্যাগ। আরিয়ানের বরাবরের অভ্যাস। বাইরে থেকে ফিরে সে শাওয়ার নিতে ঢুকে টিনা দীর্ঘশ্বাস ফেলে সোফার দিকে এগিয়ে গেল। আরিয়ানের কোটটা হাতে নিয়ে পরিপাটি করে গুছিয়ে আলমারিতে রাখতে গেল সে, কিন্তু হঠাৎই কোটের বুকের বাঁ পাশের অংশে নজর পড়তে টিনার হাত দুটো জমে পাথর হয়ে গেল। তার চোখের মনি স্থির হয়ে রইল সেখানে। কালো রঙের কোটটার উপর লেপ্টে আছে লাল রঙের লিপস্টিকের স্পষ্ট একটা দাগ। মুহূর্তে টিনার মনের ভেতরে প্রলয়ঙ্কারী ঝড় বয়ে গেল। দুফোঁটা তপ্ত জল টুপ করে গড়িয়ে পড়ল গাল বেয়ে। পরক্ষণে টিনা হাতের উল্টো পিঠে তা মুছে নিল। তার মানে নিচে ওই মেয়েটা যা যা বলছিল তার প্রতিটা শব্দ ধ্রুব সত্য। তার ধারণাই ঠিক, মীরাই আরিয়ানের। তীরা মাথায় হাজারো চিন্তা ভর করতে লাগলো। তার যেন দম বন্ধ হয়ে আসছে, কিন্তু পরক্ষণে নিজেকে সামলানোর চেষ্টা করলো সে। মনে মনে নিজেকে কড়া শাসনে বোঝালো। এত কষ্ট কেন হচ্ছে আমার? আরিয়ান যা ইচ্ছে করুক, যার সাথে ইচ্ছে থাকুক, তাতে আমার কি? আমি কেন অহেতুক পড়ছি? আমি কি আরিয়ানকে ভালোবাসি? না, একদম না। তবে কেন এইসব দেখে বুকের ভেতরটা খামচে ধরছে আমার? টিনার নিজেকে বেশিক্ষণ ভাবার সুযোগ দিল না। মনের সবটুকু জোর খাটিয়ে কোটটা আলমারির ভিতর রেখে দিল সে। আলমারিতে কোটটা রেখে টিনা পেছনে ঘুরতেই তার চোখের মনি স্থির হয়ে গেল। আরিয়ান মাত্রই ওয়াশরুম থেকে বেরিয়েছে। তার পরনে কেবল কোমরে জড়ানো একটা সাদা তোয়ালে। আরিয়ানের ফর্সা সুঠাম শরীরে তখন শাওয়ারের পানির অবশিষ্টাংশ মুক্তদানার মতো চিকচিক করছে। প্রশস্ত বুক আর পেশিবহুল কাঁধ বেয়ে পানির রেখাগুলো নিচে নেমে যাচ্ছে। শরীর একেবারে সিক্স প্যাক না হলেও জিম করা নিয়মিত অভ্যাসের কারণে বেশ টান টান আর সুগঠিত। ভেজা চুলের অবাধ্য কিছু গোছা কপাল ছাপিয়ে চোখের উপর এসে পড়েছে, যেখান থেকে পানি চুইয়ে চুইয়ে টুপটুপ করে মেঝেতে পড়ছে। আরিয়ানের এই সতেজ আর কিছুটা বুনো রূপ দেখে টিনা নিজের অজান্তেই পলক্ষীনভাবে হা করে তাকিয়ে রইল। তার যেন নড়ার শক্তিটুকু নেই। টিনাকে এভাবে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে থাকতে দেখে আরিয়ান নিজেই অপ্রস্তুত হয়ে পড়ল। এক ধরনের লজ্জার অস্বস্তি তাকে ঘিরে ধরল। দ্রুত নিজের অনাবৃত শরীর আড়াল করার ব্যর্থ চেষ্টা করে চেঁচিয়ে উঠল। হাই মেয়ে, তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? লজ্জা শরম কি সব ধুয়ে খেয়েছ? এভাবে হা করে তাকিয়েছো কেন? অন্যদিকে তাকাও। আরিয়ানের কড়া ধমকে টিনা সম্বিত ফিরল। সে জিভ কেটে নিজের উপর মনে মনে ভীষণ বিরক্ত হলো। ছিছি, এভাবে তাকিয়েছিলাম কেন? সে চটজলদি চোখ বন্ধ করে উল্টো দিকে ঘুরে দাঁড়ালো। সে ওপাশ ফিরেই পাল্টা আক্রমণ করে বলল। আপনার কি সামান্য কমন সেন্স নেই? ঘরে একটা মেয়ে থাকা সত্ত্বেও কেউ এইভাবে অর্ধনগ্ন হয়ে বেরিয়ে আসে? আরিয়ান তখন তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে তাচ্ছিল্যের স্বরে বলল। শোনো, এটা আমার রুম। আমি আমার রুমে কিভাবে চলবো সেটা কি এখন তোমার থেকে শিখতে হবে? টিনা এবার তড়িৎ বেগে জবাব দিল। আগে এটা আপনার একার রুম ছিল ঠিক, কিন্তু এখন এটা আমারও রুম। এই রুমে আমিও থাকি, তাই লোকলজ্জার খাতিরে হলেও আপনার অবশ্যই উচিত সাবধানে চলাফেরা করা। আরিয়ান এবার সত্যি একটু বেশি ক্ষেপে গেল, তবে তার রাগের মাঝে এক ধরনের দুষ্টুমি আর দাপট ফুটে উঠল। সে কড়া গলায় বলে উঠল। পুরুষ মানুষের হতে কিসের লজ্জা শুনি? এটা আমার ব্যক্তিগত জায়গা। আমি যেভাবে ইচ্ছে সেভাবেই থাকবো। লজ্জা বলে তুমি পাবে,
আমার কিচ্ছু যায় আসে না। আর লজ্জা না পেলে থাকো ওইদিকে। আমি কি মানা করেছি? টিনা ওদিকে মুখ ফিরে থাকা অবস্থাতে নাক মুখ কুচকে বলে উঠল। ছি, কি অসভ্য কথাবার্তা। আরিয়ান ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে বলল। কেন? এখন লজ্জা লাগছে? খুব তো আমাকে কমন সেন্স শেখাতে আসছিলে। তাকান আমার দিকে। প্রয়োজনে তোয়ালেটাও খুলছে, দেখবে? টিনার ইচ্ছে হচ্ছে এই লোকটাকে ঠাস করে একটা চর বসিয়ে দিতে, তার অসভ্যতার যেন সীমা নেই। টিনা বিরক্ত হয়ে ধমকের স্বরে বলল। দয়া করে আপনি কিছু পড়ুন তো, না হলে আমাকে এখান থেকে যেতে দিন। তোমাকে কি আমি শিকল দিয়ে বেঁধে রেখেছি? দরজা তো খুলে আছে, যাও না। আরিয়ানের কণ্ঠে তাচ্ছিল্য। কোথা দিয়ে যাব? আমি যেই দিক দিয়ে দরজার কাছে যাব সেই দিক দিয়েই তো আপনি দাঁড়িয়ে আছেন। টিনার চোখ বন্ধ রেখে চিৎকার করে বলল। আরিয়ান এবার শব্দ করে হেসে উঠল, হাসতে হাসতেই বলল। আরে শ্যামলিনী, তাকিয়ে দেখো, আমি পোশাক সেই কখন পরে নিয়েছি। তুমি তো চোখ বন্ধ করে হাওয়ায় মারামারি করছো। টিনা অবিশ্বাস্য চোখে ধীরে ধীরে তাকালো, দেখলো সত্যি আরিয়ান একটা প্যান্ট আর টি শার্ট পরে নিয়েছে। সে যে তখন থেকে টিনাকে মিছিমিছি খেপাচ্ছিল সেটা বুঝতে বাকি রইল না। লজ্জায় টিনার মুখটা লাল হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে টিনা গলার স্বর কিছুটা শক্ত করে বলল। হয়েছে, আর মজা করতে হবে না। নিচে আপনার গার্লফ্রেন্ড নিশ্চয়ই আপনার জন্য পথ চেয়ে বসে আছে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে চলে যান। আরিয়ান জামার হাতা ঠিক করতে করতে থেমে গেল। ভ্রুকুচকে অবাক হয়ে তাকালো টিনার দিকে। গার্লফ্রেন্ড? কি গার্লফ্রেন্ড? তুমি কার কথা বলছো? টিনা তাচ্ছিল্যের স্বরে বলে উঠল। এত সাধু সাজার কিছু হয়নি। নামটা মনে নাই ছাই, ধুর। ওই যে আপনার সাথে এখন বাড়িতে আসলো যে উনি। মীরা? ও আবার আমার গার্লফ্রেন্ড কোন দিন থেকে হলো? টিনা এবার শব্দ করে হেসে উঠল, তবে সেই হাসিতে কিছুটা তিক্ততা মেশানো ছিল। সে বলল। এভাবে লুকানোর কি আছে? আমি তো আর অন্য সব সাধারণ বউদের মতো এ নিয়ে আপনার সাথে ঝগড়া করতে আসবো না, তাই না? নিশ্চিন্তে থাকতে পারেন। আরিয়ানের কপালে ভাঁজ এবার আরো গভীর হলো। সে গম্ভীর গলায় বলল। এসব উল্টাপাল্টা কথা আমার একদম শুনতে ইচ্ছে করছে না। থামো তো এবার। যে বুঝতে পেরেছি, গোপন কথা ফাঁস হয়ে যাচ্ছে তো তাই রাগ লাগছে। টিনা দরজার দিকে এক কদম এগিয়ে গিয়েও থেমে গেল, পেছনে ফিরে নির্লিপ্ত স্বরে বলল। ও আরেকটা কথা, আপনার কোর্টে লিপস্টিকের দাগ ছিল, আগামীকাল সময় করে ধুয়ে দেব। কথাটা বলেই টিনার উত্তরের অপেক্ষা করলো না, দ্রুত রুম থেকে বেরিয়ে গেল। আরিয়ান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে পড়ল অফিসে মীরা যখন তার গায়ে হুমড়ি খেয়ে পড়েছিল তখনই হয়তো ডাকটা লেগেছে, তবে আরিয়ানের মাঝে কোনো ভ্রুক্ষেপণ নেই। টিনা তাকে ভুল বুঝলো কিনা সেটা নিয়ে তার বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই, বরং সে বেশ নির্ভার ভঙ্গিতে আয়নার সামনে দাঁড়িয়ে শীষ বাজাতে লাগলো। তারপর নিজের প্রিয় পারফিউমটা সারা শরীরে মেখে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো। সন্ধ্যা পার হয়ে গেছে অনেকক্ষণ। জানালার ফাঁক দিয়ে আসা হাড় কাঁপানো ঠান্ডা বাতাস জানান দিচ্ছে শীত জেঁকে বসেছে। মৃদু উষ্ণতার আশায় কম্বলের নিচে ঢুকে নিজের মোবাইলটা হাতে নিল। তার মনের ভেতর এখন খুশির জোয়ার বইছে। ভাবতেই ভালো লাগছে, মাত্র একটা দিন পরে এই শূন্য ঘরে এই বিছানায় রোহান তার পাশে থাকবে। মিতু পরম আবেশে কল লিস্ট থেকে রোহানের নাম্বারটা খুঁজে বের করে ডায়াল করলো। কয়েকবার রিং হওয়ার পর ওপাশ থেকে রোহান কলটা ধরল। মিতু ভীষণ উচ্ছ্বসিত হয়ে কণ্ঠে একরাশ হাসি মাখিয়ে বলল। কেমন আছো? ভালো। ওপাশ থেকে সংক্ষিপ্ত আর নিষ্প্রিয় উত্তর এলো। মিতু সেদিকে খেয়াল না করে আদুরে স্বরে বলল। শুনলাম আগামীকাল তুমি বাড়িতে ফিরছো। কই, আমাকে তো একবারও বললে না। শুনতেই যখন পেরেছো তখন আলাদা করে বলার আর কি প্রয়োজন? রোহানের কণ্ঠ থেকে যেন বরফ ঝরছে, কাঠখোট্টা নিরস জবাব। মিতুর সজীব হাসিটা মুহূর্তের জন্য মিলিয়ে গেল। বুকের ভিতরটা একবার ছ্যাদ করে উঠলেও সে দমল না। আবারও জোর করে কণ্ঠে খুশি ফুটিয়ে বলল। আচ্ছা ঠিক আছে, বলতে হবে না। জানো রোহান, আমার না আজ ভীষণ আনন্দ হচ্ছে। কতদিন পর তোমাকে ছুঁয়ে দেখবো, কাছে পাবো, ভাবতেই কান্না পাচ্ছে। রোহান এবার চরম বিরক্তি নিয়ে বলে উঠল। এসব ফালতু কথা বলার জন্য কি কল করেছো? যদি কথা শেষ হয়ে থাকে তবে রাখি, আবার অনেক কাজ আছে। মিতুর মুখের কথাগুলো গলার কাছে আটকে গেল। রাজ্যের একরাশ অপমান আর বিষণ্ণতা এসে তার উপর ভর করল। মিতুর উত্তরের অপেক্ষায় না থেকে ওপাশ থেকে কলটা কেটে দেওয়া হলো। টুট টুট শব্দটা মিতুর কানে বিদ্রুপের মতো বাজতে লাগলো। মিতু অপমানের যন্ত্রণায় হাতের ফোনটা বিছানার এক কোণে ছুঁড়ে মারল। তারপর দু হাঁটুতে মুখ গুজে ডুকরে কেঁদে উঠল মেয়েটা। অবশ্যই অবহেলা মিতুর জীবনে নতুন কিছু নয়। এই ঘরের প্রতিটা দেওয়াল জানে রাতের পর রাত মিতু চাপা দীর্ঘশ্বাস আর হাহাকারের কথা। রুমে কারোর মৃদু পদচারণা টের পেয়ে মিতু চমকে মাথা তুলল। ঝাপসা চোখে দেখলো সামনে ট্রিনা দাঁড়িয়ে আছে। ট্রিনাকে দেখা মাত্রই মিতু তাড়াহুড়ো করে ওড়না দিয়ে চোখ মুছে ফেললো, যেন কিছুই হয়নি। কিন্তু ফোলা চোখ আর লাল নাক সব সত্যি বলে দিচ্ছিল। ট্রিনা বিছানার পাশে এসে আলতো করে বসলো। তারপর খুব ধীর স্বরে জিজ্ঞাসা করলো। ভাবি, তুমি কাঁদছিলে কেন? মিতু একটা ম্লান হাসি ঠোঁটে ঝুলিয়ে লুকানোর চেষ্টা করে বলল। কই, কাচ্ছি না তো, চোখে বোধহয় কিছু পড়েছে।
টিনা সরাসরি মিতুর চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করলো। রোহান ভাইয়া তোমার সাথে সবসময় এরকম আচরণ কেন করে ভাবি? মিতুকে বিচলিত হতে দেখে টিনা নিজেই পরিষ্কার করলো। না, আমার তোমাদের পার্সোনাল কথা আড়ি পেতে শুনিনি আমি। নওশি বলছিল ভাইয়া নাকি তোমার সাথে ফোনেও ঠিক মতো কথা বলে না, কিন্তু কেন ভাবি? রোহান ভাইয়া কি আগে থেকেই এমন ছিলেন? মিতুর চোখের কোণে আবারও জল টলমল করে উঠল। সে শূন্য দৃষ্টিতে জানালার ওপাশে তাকিয়ে ধীর গলায় বলল, না ত্রিনা, একদমই না। রোহান আগে ছিল এক খাঁটি প্রেমিক, এক আদর্শ স্বামী। আমার হাতটা ধরার জন্য কত কি করেছে, অথচ হঠাৎ হঠাৎ এরকম কি করে বদলে গেল উনি? টিনার কণ্ঠে একরাশ কৌতূহল আর মায়া। জানি না, বিশ্বাস করো ত্রিনা, আমি এর উত্তর আজও জানি না। টিনা চুপ করে মিতুর বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে রইল। মিতু এখন হাঁটুর উপর থুতনি রেখে একধানে বিছানার চাদরের নকশার দিকে তাকিয়ে আছে। সহসা সে হু হু করে কেঁদে উঠল না ঠিকই, তবে তার কণ্ঠ থেকে একরাশ বিষাদ ঝরল। সে বলতে লাগলো, মানুষ হঠাৎ করে কেন এভাবে বদলে যায় বলতে পারো ত্রিনা? কেন এত ভালোবাসা তিল তিল করে জমানোর পর মরীচিকার মতো উধাও হয়ে যায়? মানুষ তো গিরগিটি না, তবুও কেন তারা রং বদলায়? ওরা কি একবারও বোঝে না ওদের একটা নিষ্ঠুর কথার পরিপ্রেক্ষিতে অপর পাশের মানুষটার কলিজা ঠিক কতটা জর্জরিত হয়? টিনা থমকে তাকিয়ে রইল মৃত্যুর দিকে। মৃত্যুর চোখ বেয়ে অবিরাম জল গড়িয়ে পড়ছে, কিন্তু ঘর একদম নিস্তব্ধ। কান্নার কোনো শব্দ নেই, শুধু হাহাকার আছে। টিনা মৃত্যুর মাথায় হাত রাখলো, কিন্তু মুখে কোনো সান্ত্বনা দিতে পারল না, কারণ এই প্রশ্নের উত্তর তার নিজের কাছেও নেই। সে নিজেই তো আরিয়ানের অবহেলায় জর্জরিত। রেস্টুরেন্টের এক কোণে নির্জন বসে আছে তার দুই বন্ধু হাসান আর নীরের সাথে। নির্জনের চোখে মুখে অস্থিরতা। সে হাসানের দিকে তাকিয়ে বেশ সিরিয়াস ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, তোকে যে বলেছিলাম নুসরাতের সম্পর্কে খোঁজ নিতে, কিছু জানলি? হাসান কফিতে চুমুক দিয়ে মাথা নাড়ল। আমার ছোট বোন নুসরাতের সাথে একই ভার্সিটিতে পড়ে, ওর মাধ্যমিক খবর নিলাম। কিন্তু দোস্ত, আমার কেন যেন মনে হয় না মেয়েটা তোকে কোনোদিন অ্যাকসেপ্ট করবে। নির্জনের মেজাজটা এবার বিগড়ে গেল। সে ভ্রু কুচকে রাগি চোখে তাকিয়ে বলল, এক্সপেক্ট করবে না মানে কি? আমি কি দেখতে খারাপ, নাকি আমার কোনো যোগ্যতা নেই? আরে ব্যাপারটা সেরকম না। হাসান একটু আমতা আমতা করে বলল, আমার বোন কায়দা করে নুসরাতকে জিজ্ঞাসা করেছিল সে কেমন ছেলে পছন্দ করে। নুসরাত সাব জানিয়ে দিয়েছে সে এমন ছেলে পছন্দ করে যে দিন আনে দিন খায়। সহজ কথায়, একটা সাধারণ মধ্যবিত্ত ছেলে যার অনেক টাকা নেই কিন্তু অনেক মায়া আছে। এতক্ষণ চুপ করে থাকা নীর এবার টিপ্পনি কেটে বলে উঠল, কিরে ভাই নির্জন, তোর তো তাহলে কপাল পুড়ল। নুসরাত যদি জানতে পারে তুই এত বড় একজন নামী ডক্টর, তাহলে তো তোকে কোনোদিন পাত্তা দেবে না। নির্জন দুহাতে নিজের মাথা চেপে ধরল, বিড়বিড় করে বলল, দূর, এতদিন পর একটা মেয়েকে মনে ধরলো, তাও কিনা আবার এখন স্টেটাসের জন্য রিজেক্ট হতে হবে। এটা কোনো কথা হলো? হাসান হতাশ গলায় বলল। পরিস্থিতি তো সেরকমই দেখছি। নির্জন কিছুক্ষণ গভীর চিন্তায় মগ্ন হয়ে রইল। হঠাৎ তার চোখের মনি চকচক করে উঠল। সে টেবিল চাপড়ে উচ্চস্বরে বলে উঠল, আইডিয়া পেয়ে গেছি। নীরা আর হাসান দুজনেই উৎসুক হয়ে একসাথে জিজ্ঞাসা করল, কি আইডিয়া? নির্জন সোজা হয়ে বসে দৃঢ় গলায় বলল, বাদাম। আমি ওর ভার্সিটির সামনে বাদাম বিক্রি করব। নীর আর হাসান দুজনেই বড় বড় চোখ করে একই সুরে বলে উঠল, কি বলছিস এইসব? মাথা ঠিক আছে তোর? যা বলেছি একদম ঠিক বলেছি, আমি বাদামের ব্যবসা করব। নির্জনের কণ্ঠে এখন পাহাড় প্রমাণ আত্মবিশ্বাস। হাসান আত্মবিশ্বাসে সুরে পড়ল, তুই ডাক্তার নির্জন ইমতিয়াজ হয়ে শেষে কিনা রাস্তা ধারে বাদাম বিক্রি করবি? প্রেস্টিজ বলে কিছু কি নেই তোর? আরে ভাই, প্রেমে পড়ে মানুষ তো পর্যন্ত খুন করে ফেলে, আর আমি নুসরাতের মনের মানুষের মতো শাস্তে একটু সামান্য বাদামওয়ালা হতে পারবো না? ভালোবাসা পেতে হলে একটু ত্যাগ তো স্বীকার করতেই হয়। নির্জন মুচকি এসে বন্ধুদের দিকে তাকালো। ওমর হাওলাদার নিজের বিছানায় আধা শোয়া হয়ে একটা ইংরেজি ক্লাসিক পড়ছিলেন। অবসর সময়ে বইয়ের পাতায় ডুবে থাকাটাই তার বহু বছরের অভ্যাস। আগে এই সময়টিতে টিনার মা মেহেরজান বেগম হাসি মুখে ধোয়া ওঠা চায়ের কাপ নিয়ে ঘরে ঢুকতেন। তিনি চলে যাওয়ার পর সেই দায়িত্বটা পালন করত টিনা, কিন্তু এখন সেই ঘরটা খাকা করছে। চায়ের কাপ নিয়ে আসার মতো প্রিয় মানুষটি আর এই বাড়িতে নেই। টিনা অসুস্থ থাকাকালীন উমর হাওলাদার তাকে দেখতে গিয়েছিলেন। খুব ইচ্ছে ছিল মেয়েটাকে কয়েকদিনের জন্য নিজের কাছে নিয়ে আসেন, কিন্তু এই বাড়ির বিষাক্ত পরিবেশ আর রওশনারা বেগমের আচরণের কথা ভেবে তিনি পিছিয়ে এসেছেন। মেয়েটা শ্বশুর বাড়িতে যেটুকু শান্তিতে আছে, এখানে আসলে হয়তো সেটুকু হারাবে। হঠাৎ রওশনারা বেগম ঘরে ঢুকলেন। তার হাতে চায়ের কাপ দেখে ওমর হাওলাদার কিছুটা অবাক হলেন। রওশনারা বেগম মুখে এক কৃত্রিম হাসি ঝুলিয়ে চায়ের কাপটা টি টেবিলে রাখলেন। ওমর হাওলাদার চশমার উপর দিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, আজ হঠাৎ এই বেলায় চা? কি মতলব তোমার? হ্যাঁ? রওশনারা বেগম একটু আহ্লাদি স্বরে বললেন,
আমার কি সব সময় কোনো না কোনো মতলবই থাকে? নিজের স্বামীর সেবা করতে এসেছি। তা নয় তো কি, মুখ মাখা কথার পেছনে নিশ্চয়ই কোনো তিক্ত আবদার আছে। যা বলার বলে ফেলো। উমর হাওলাদার বইটা বন্ধ করে সরাসরি তার দিকে তাকালেন। রোশনারা বেগম এবার কাজের কথায় এলেন। বলছিলাম যে তোমার এই বিশাল সহায় সম্পত্তি সবকিছু তো তোমার নামেই রয়ে গেল। আমার মেয়ে রিনির নামে তো তেমন কিছুই দিলে না। ওর ভবিষ্যৎ নিয়ে কি তোমার কোনো চিন্তা নেই? ওমর হাওলাদার চশমার ফ্রেম ঠিক করে বাঁকা হাসলেন। 2 ফ্ল্যাট ইতিমধ্যে তোমার আর রিনির নামে লিখে দিয়েছি, তবুও আরও প্রয়োজন? আমার সব সম্পত্তি গ্রাস করার শখ জেগেছে বুঝি? এভাবে কেন বলছো? রিনি তোমার নিজের সন্তান, আর আমি তোমার বিবাহিত স্ত্রী। আমাদের কি কোনো দাবি নেই? রোশনারা বেগমের কণ্ঠে এবার অভিমান মেশানো অধিকারবোধ। ওমর হাওলাদার হাত তুলে তাকে থামিয়ে দিলেন। তার কণ্ঠস্বর এবার বরফের মতো ঠান্ডা আর কঠোর শোনালো। তোমরা মনে মনে যা ছক কাটছো সেটা কখনোই সফল হবে না। টিনার হক আমি নষ্ট হতে দেব না। রোশনারা বেগম রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন। তিনি জানতেন সরাসরি ওমর হাওলাদারকে টলানো কঠিন। রোশনারা চলে যেতে ওমর হাওলাদার তার উকিলকে কল দিলেন। ওপাশ থেকে উকিল কল ধরতে তিনি জিজ্ঞাসা করলেন, রহমান সাহেব, আমি যে ডকুমেন্টগুলো রেডি করতে বলেছিলাম সেইগুলো কি কমপ্লিট হয়েছে? জি স্যার, সব তৈরি। কাল সকালে কি আপনার বাড়িতে নিয়ে আসবো? না, বাড়িতে আসার প্রয়োজন নেই। রোশনরা টের পেলে সমস্যা হবে। আগামীকাল হাসপাতালে আমার কেবিনের ডকুমেন্টগুলো নিয়ে আসবেন, আমি ওখানেই সই করব। কল কেটে দিয়ে উমর হাওলাদার একটা দীর্ঘশ্বাস ফেললেন। রুমে তখন পিনপতন নীরবতা। কোণের মৃদু নীল আলোটা অন্ধকারকে ছাপিয়ে যাচ্ছে। বাইরে হাড় কাঁপানো শীত, আর জানালার ফাঁক দিয়ে আসা হিমেল হাওয়ায় ত্রিনা ফ্লোরে শুয়ে কুকুরে আছে। পাতলা একটা কম্বল, শীত আটকাতে পারছে না। ত্রিনা হালকা মাথা তুলে দেখলো আরিয়ান অঘরে ঘুমাচ্ছে। আজ আরিয়ান বেশ তাড়াতাড়ি বাড়িতে ফিরেছে, অথচ বলেছিল কাজ শেষ করতে দেরি হবে। লোকটার চোখে মুখে ইদানিং একরাশ ক্লান্তি আর অস্থিরতা দেখা যায়, যেন কোনো গভীর চিন্তায় সে ডুবে আছে। ত্রিনা তা বুঝেও কোনো কথা বাড়ায়নি। বেশ অনেকক্ষণ পর ত্রিনার চোখ মাত্র একটু তন্দ্রার মতো এসেছিল, কিন্তু সে কাঁচা ঘুমটা নিমিষেই ভেঙে গেল আরিয়ানের একটা ভয়ার্ত চিৎকারে। ত্রিনা ধরফর করে উঠে বসলো। দেখলো আরিয়ান বিছানায় উঠে বসে দুহাতে মাথা চেপে ধরে আছে। তার শ্বাস প্রশ্বাস ভীষণ দ্রুত, যেন কোনো বিভীষিকা তাকে তাড়া করেছে। ত্রিনা আতঙ্কিত হয়ে কাছে এগিয়ে এলো। খুব নরম গলায় জিজ্ঞাসা করলো, কি হয়েছে আপনার? কোনো খারাপ স্বপ্ন দেখেছেন? ত্রিনার হাত আরিয়ানের কাঁধে স্পর্শ করতে লোকটা হঠাৎ অগ্নিদৃষ্টিতে তার দিকে তাকালো। সেই দৃষ্টিতে চেনা কোনো মানুষ নেই, আছে এক ভয়ানক উন্মাদনা। আরিয়ান নিজের সর্বশক্তি ব্যবহার করে ত্রিনাকে সজোরে একটা ধাক্কা দিল। ত্রিনা ছিটকে ফ্লোরে গিয়ে পড়ল। কনুয়ে বেশ ব্যথা পেল। সে বিস্ময়ে সে হতভম্ব হয়ে গেল। এই ব্যবহারের মানে কি? আরিয়ান এবার বিছানা থেকে নেমে উন্মত্তের মতো ড্রেসিং টেবিলের দিকে এগিয়ে গেল। সেখানে রাখা পারফিউমের বোতল, প্রসাধনী আর কাচের জিনিসপত্র এক ঝটকায় ফ্লোরে আছাড় দিয়ে ভাঙতে শুরু করলো। কাঁচ ভাঙা ঝনঝন শব্দে রুমটা প্রকম্পিত হয়ে উঠল। টিনা ভয়ে কাঁপলেও নিজেকে সামলে নিয়ে আরিয়ানের হাত চেপে ধরার চেষ্টা করলো। আরিয়ান প্লিজ থামুন, কি করছেন আপনি? সবাই জেগে যাবে। টিনা আরিয়ানকে থামানোর জন্য সবটুকু শক্তি দিয়ে চেষ্টা করছে, কিন্তু আরিয়ানের শরীর যেন তখন ইস্পাতের মতো শক্ত। সে টিনার কোনো কথাই কানে নিচ্ছে না। রাগে আর যন্ত্রণায় সে গড়গড় করছে। আরিয়ানের মতো বিশাল দেহের একজন মানুষের সামনে টিনার মতো ছিমছাম গঠনের মেয়ে শারীরিক শক্তি কিছুই নয়। আরিয়ান টিনাকে আবারও সরিয়ে দিয়ে দেয়ালে ঘুষি মারতে লাগলো। টিনা বুঝতে পারছে আরিয়ান এখন স্বাভাবিক নেই। সে কোনো এক মানসিক ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে। বেড সাইডে রাখা অ্যালার্ম ঘড়িটাও আরিয়ান সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। ঘড়িটা ভেঙে তার একটা বড় কাচের টুকরো ছিটকে এসে সরাসরি টিনার কপালে লাগলো। মুহূর্তে টিনার কপাল কেটে টকটকে লাল রক্ত গলগল করে গড়িয়ে পড়তে লাগলো। যন্ত্রণায় টিনার চোখ বুজে আসলেও আরিয়ানের সেদিকে কোনো খেয়াল নেই। সে তখন হিতাহিত জ্ঞান শূন্য কাচের ভাঙা টুকরোগুলোর উপর দিয়ে পাগলের মতো পায়চারি করছে আর ড্রেসিং টেবিলের আয়নায় ঘুষি মারছে। তীব্র শব্দ আর ভাঙচুরের আওয়াজ শুনে ইতিমধ্যে বাড়ির সবাই টিনার ঘরের দরজায় জড়ো হয়েছে। সবাই মিলে চিৎকার করে দরজা ধাক্কাচ্ছে, কিন্তু ভেতর থেকে লক করা। টিনা টলতে টলতে গিয়ে কোনো মতে দরজাটা খুলে দিল। দরজা খুলতে বাড়ির সবার চোখ ছানা বড়া। সারা ঘরে ভাঙা কাচের স্তূপ আর আরিয়ানের রক্তবর্ণ চোখ। মাইমুনা বেগম বাবা আরিয়ান বলে ছেলেটাকে আটকাতে গেলেন, কিন্তু আরিয়ান তাকে চিনতেই পারল না যেন। এবার আদনান আর এমদাদুল মির্জা দুজনে মিলে আরিয়ানকে জাপটে ধরল। আরিয়ান তখনও ছটফট করছে, যেন দানবীয় কোনো শক্তি ভর করেছে তার উপর। আদনান চিৎকার করে তার মাকে বলল, আম্মু, সেই ইঞ্জেকশনগুলো কি এখনো আছে?
তাড়াতাড়ি নিয়ে এসো। মাইমুনা বেগম মুহূর্তের জন্য থমকে গেলেন, তারপর দ্রুত পায়ে নিজের রুমে দৌড়ে গিয়ে একটা ইঞ্জেকশন নিয়ে এলেন। টিনা অবাক হয়ে দেখলো কি অবলীলায় তারা আরিয়ানের সাথে এসব করছে। আদনান জোর করে আরিয়ানের হাতে ইঞ্জেকশনটা পুশ করলো। কয়েক মিনিটের মাঝেই আরিয়ানের শরীর নেতিয়ে পড়ল। উন্মত্ততা কমে গিয়ে সে গভীর ঘুমে তলিয়ে গেল। মাইমুনা বেগম ছেলের পাশে বসে ডুকরে কেঁদে ওঠেন। আমার ছেলেটা তো সুস্থ হয়ে গিয়েছিল, তবে আবারও কেন এসব শুরু হলো? কার নজর লাগলো ওর ওপর? রাহি বেগম আর ফারহানা বেগম তাকে সান্ত্বনা দিয়ে বললেন, সব ঠিক হয়ে যাবে মেজো, তুমি শান্ত হও। আহাদ মির্জা ছেলের এই অবস্থা দেখে বিধ্বস্ত বোধ করছেন। তিনি সোফায় ধপ করে বসে পড়লেন। নৌশি দৌড়ে গিয়ে এক গ্লাস পানি এনে তার চাচুর হাতে দিল। পুরো বাড়িতে একটা শ্মশানে নীরবতা নেমে এসেছে। মিতু ভিড়ের মাঝে ট্রিনার কাছে এগিয়ে এলো। মমতার সাথে জিজ্ঞাসা করলো, ট্রিনা, তুমি ঠিক আছো তো? কথা শেষ করতে করতে মিতুর নজর গেল ট্রিনার কপালের দিকে। সেখানে রক্ত জমাট বেঁধে আছে। মিতু আতকে উঠে বলল, আরে তোমার তো কপাল কেটে গেছে, অনেক রক্ত পড়ছে তো। ট্রিনা ফ্যাকাশে মুখে উত্তর দিল, না ভাবি, তেমন কিছু না, ঠিক হয়ে যাবে। কিন্তু আরিয়ান এমন কেন করলো? কি হয়েছে ওর? মিতু একটা দীর্ঘশ্বাস ফেলে ট্রিনার কপালে হাত রাখলো। নিচু স্বরে বলল, পরে এক সময় বলবো, এটা অনেক দীর্ঘ কাহিনী। টিনার পা দুটো এখনো কাঁপছে। লোকটা একটা মানসিক রোগীর মতো আচরণ করছিল। সকলে একে একে রুম থেকে বেরিয়ে গেল। সারা বাড়ি শান্ত হয়ে এলেও টিনার মনের ভেতর ঝড়ের মাতম চলছে। সে ধীর পায়ে আরিয়ানের বিছানার পাশে গিয়ে বসলো। মাত্র কিছুক্ষণ আগে যে মানুষটা রুদ্রমূর্তি ধারণ করেছিল ইঞ্জেকশনের প্রভাবে, সে এখন গভীর ঘুমে আচ্ছন্ন। আরিয়ানের ফর্সা মুখটা একদম ফ্যাকাশে হয়ে আছে। এই অবস্থায় লোকটাকে দেখতে অনেকটা নিষ্পাপ শিশুর মতো লাগছে। টিনা নিজের অজান্তেই মায়ের বশবর্তী হয়ে আরিয়ানের কপালে আর গালে পরম ভালোবাসার মাখা পরশ বলিয়ে দিল। হঠাৎ তার নজর গেল আরিয়ানের হাতের দিকে। আতকে উঠল টিনা। কাচের এক দুটো ছোট টুকরো চামড়ার ভেতরে গেঁথে আছে, সেখান থেকে চুইয়ে রক্ত পড়ছে। উন্মাত্ততার সময় হয়তো আরিয়ান নিজেই খেয়াল করেনি, আর বাড়ির সবাই তাকে শান্ত করতে ব্যস্ত ছিল। টিনা দেরি না করে ফার্স্ট এড বক্সটা নিয়ে এলো। একটা টুইজার দিয়ে খুব সাবধানে কাচের টুকরোগুলো বের করতে শুরু করলো সে। ঘুমের ঘোরেও ব্যথায় আরিয়ানের শরীরটা বারবার কেঁপে উঠছিল, কপালে ভাঁজ পড়ছিল। ওমর হাওলাদার টুকটাক প্রাথমিক চিকিৎসা টিনাকেও শিখিয়েছিলেন। বাবার কাছ থেকে শেখা সেই জ্ঞানটুকু আজ খুব কাজে লাগছে। অত্যন্ত নিপুণ হাতে ক্ষতস্থান পরিষ্কার করে সে ব্যান্ডেজ করে দিল। সারা ঘর জুড়ে কাচের ভাঙা টুকরো আর আসবাবপত্রের ধ্বংসাবশেষ। টিনা একবার সেগুলোর দিকে তাকালো, কিন্তু শরীর আর একটু সায় দিচ্ছে না। সারাদিনের ধকল, জ্বর থেকে ওঠা দুর্বল শরীর আর নিজের কপালের ক্ষত সব মিলিয়ে সে অবসন্ন। ঘরের এই বেহাল দশা পরিষ্কার করার মতো শক্তি তার অবশিষ্ট নেই। সে বিছানার এক কোণে আরিয়ানের মাথার কাছে খুব সামান্য জায়গা করে কাচুমাচু হয়ে শুয়ে পড়ল। নিজের কপালের ক্ষতটা এখন দপদপ করে তিতিয়ে উঠছে। অন্ধকারের দিকে তাকিয়ে টিনা ভাবতে লাগলো, আরিয়ানের জীবনের এই কালবৈশাখীর রহস্যটা আসলে কি? মৃত্যুভাবে কোন দীর্ঘ কাহিনীর কথা বলছিলেন? ভোরের হিমেল হাওয়া জানালা দিয়ে চুইয়ে ঘরের ভেতর আসছিল। সেই শীতল পরশে আরিয়ানের ঘুম ভাঙল। চোখ মেলতে সে অনুভব করলো শরীরের বিভিন্ন জায়গায় সূক্ষ্ম একটা ব্যথা, কিন্তু তার চেয়েও বেশি অনুভব করলো বুকের উপর এক অদ্ভুত ভার। নিচে তাকাতে আরিয়ানের হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। সে দেখলো ট্রিনা অত্যন্ত অসহায়ভাবে তার বাহু ডোরে আশ্রয় নিয়ে আছে। ট্রিনার মাথাটা আরিয়ানের হাতের উপর, আর তার ছোট্ট একটা হাত আরিয়ানের প্রশস্ত বুকের ঠিক মাঝখানে রাখা। আরিয়ান নিজেও অজান্তে ট্রিনাকে দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যেন কোন এক অদৃশ্য বাঁধনে তারা একে অপরের পরিপূরক হয়ে আছে। আরিয়ানের প্রথম প্রবৃত্তি ছিল ট্রিনাকে এক ধাক্কায় সরিয়ে দেওয়া, কিন্তু আজ তার হাত নড়ল না। কোনো এক মায়া বা অদ্ভুত এক শৃঙ্খল তাকে আটকে দিল। সে পলক্ষীনভাবে ট্রিনার ঘুমন্ত আর বিধ্বস্ত মুখটার দিকে তাকিয়ে রইল। আরিয়ান এবার খুব মৃদু স্বরে ডাকল, এই ট্রিনা, শুনছ? ট্রিনা উত্তর দিল না, বরং ঘুমের ঘরে আরিয়ানের গায়ের উষ্ণতা পেতে তাকে আরো আষ্টে পিষ্টে জড়িয়ে ধরল। এই নিবিড় সান্নিধ্যে আরিয়ানের বুকের ভেতর এক অজানা ঝড় শুরু হলো। সে নিজেকে সামলে নিয়ে এবার একটু জোরেই ডাক দিল। ধীরে ধীরে পল্লব মেলল ট্রিনা। চোখ খুলে যখন দেখলো সে আরিয়ানের একদম বুকের ভেতর সে দিয়ে আছে, তার শরীর দিয়ে যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। সে দ্রুত উঠে বসতে চাইল, কিন্তু পারল না। তার লম্বা রেশমি চুলগুলো আরিয়ানের হাতের নিচে চাপা পড়ে আটকে আছে। অতি কষ্টে চুলগুলো ছাড়িয়ে এসে ছিটকে বিছানার এক কোণে গিয়ে বসলো। ট্রিনা ভয়ে কুঁকড়ে আছে। তার মনে হচ্ছে এখনই হয়তো আরিয়ান রাগে ফেটে পড়বে, তাকে অসভ্য বলবে, কিংবা ঠাস করে একটা চর বসিয়ে দিবে। সে কাপা গলায় অপরাধীর মতো মাথা নিচু করে বলল, ক্ষমা করবেন, আসলে গতকাল রাতে রুমের অবস্থা খারাপ ছিল আর আমি খুব ক্লান্ত ছিলাম। বিছানায় বসে কখন যে ঘুমিয়ে গিয়েছিলাম টেরই পাইনি। প্লিজ বিশ্বাস করুন, আমি ইচ্ছে করে আপনার কাছে যাইনি। আরিয়ান কোনো তর্জন গর্জন করলো না, এমনকি কঠোর কোনো কথাও বলল না। সে নির্বিকার ভঙ্গিতে বিছানায় উঠে বসল। তার শূন্য দৃষ্টি
সারা ঘরের ধ্বংসাবশেষের উপর দিয়ে ঘুরে এলো। ঘরটা যেন কোনো কুরুক্ষেত্র। আরিয়ানকে বিছানায় থেকে নামতে উদ্যত হতে দেখে তৃণা দ্রুত বলে উঠল, আপনি এক্ষুনি নামবেন না, সারা ঘরে কাঁচের টুকরো ছড়িয়ে আছে। আমি আগে এগুলো পরিষ্কার করি, তারপর আপনি নামুন, আপনার পায়ে বিঁধতে পারে। আরিয়ান তৃণার কথা আর কোনো প্রতিবাদ করল না। এক অবোধ শিশুর মতো সে কেবল মাথা নাড়িয়ে সায় দিল এবং বিছানায় বসে রইল। তার চোখ দুটি তৃণার কপালে লেগে থাকা সেই ক্ষতের দিকে স্থির হয়ে রইল, যা তাকে মনে করিয়ে দিচ্ছিল যে তার ভেতরের অন্ধকারটা কাল রাতে এই মেয়েটাকে সবচেয়ে বেশি আঘাত করেছে। তৃণা নিশ্চয়ই খুব সাবধানে মেঝে থেকে কাচের ভাঙা টুকরোগুলো কুড়িয়ে নিচ্ছিল। ঘরের মেঝেতে রূপালী ঝিলিকের মতো ছড়িয়ে থাকা কাজগুলো গতকাল রাতের ধ্বংসযজ্ঞের সাক্ষী দিচ্ছে। মনোযোগ দিয়ে কাজ করতে গিয়ে হঠাৎ অসাবধানত একটা ধারালো কাচের টুকরো তৃণার তর্জনীতে গভীর হয়ে বিঁধে গেল। ব্যথায় কুকিয়ে উঠল তৃণা। শব্দটা শোনা মাত্রই আরিয়ান বিদ্যুৎ বেগে বিছানা থেকে নেমে এলো। নিজের পায়ের নিরাপত্তার কথা এক মুহূর্তের জন্য তার মাথায় এলো না। সে দ্রুত তৃণার সামনে হাঁটু গেড়ে বসলো এবং তার ক্ষতবিক্ষত আঙ্গুলটি নিজের শক্ত মুঠোয় চেপে ধরল। আঙ্গুলের ডগা দিয়ে টকটকে লাল রক্ত চুইয়ে পড়ছে। আরিয়ানের চোয়াল শক্ত এলো, গলার স্বরে ফুটে উঠল শাসন মেশানো গাম্ভীর্য। সব কিছুতে এত তারা কিসের তোমার? একটু সাবধানে কাজ করলে কি হয়? দেখো কতটা গভীরভাবে কেটে গেছে। টিনা কোনো উত্তর দিল না। শেষরে পাথরের মতো স্থির হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে রইল। আরিয়ান নিজেই ফার্স্ট এড বক্সটা টেনে আনলো। অত্যন্ত নিপুণ হাতে সে প্রথমে রক্তটুকু মুছে নিল, তারপর শীতল কোনো মলম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। পুরোটা সময় টিনা চোখের দিকে একবারও তাকালো না। টিনা অপলক দৃষ্টিতে আরিয়ানের মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। এই মানুষটা ক্ষণে ক্ষণে কেন এভাবে বদলে যায়? কখনো সে দানবের মতো সব চুরমার করে দেয়, আবার কখনো পরম মমতায় ক্ষত মুছে দেয়। টিনা লোকটার চোখের ভাষা অনেক চেষ্টা করেও পড়তে পারে না। সেখানে কি মায়া আছে নাকি শুধুই দায়িত্ববোধের বোঝা? ভার্সিটির গেটের সামনে হরেক রকম হকার আর শিক্ষার্থীদের ভিড়। সেই ভিড়ের মাঝে একটু অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে নির্জন। পরনে একটা সাধারণ শার্ট, লুঙ্গিটা মালকুচো মেরে পড়া। সামনে বড় একটা কাঠের তক্তা স্তূপ করে রাখা ভাজা বাদাম, ঠিক যেন পেশাদার কোনো বাদামওয়ালা। তার দুই পাশে দুই দেহরক্ষীর মতো দাঁড়িয়ে হাসান আর নীর। নুসরাতের দেখা নেই, তাই সময় কাটাতে তারা তিন বন্ধু মিলে কিছুক্ষণ পরপরই তালার উপর থেকে বাদাম তুলে মুখে দিচ্ছে। নীর মুখটা কুচকে পড়ল। কিরে নির্জন, তোর নুসরাত কি আজ ভার্সিটিতে আসেনি? কখন থেকে বাদাম চিবোচ্ছে বলতো? এভাবে চলতে থাকলে তো কাল সকালটা টয়লেটে কাটবে, পেট নির্ঘাত খারাপ হবে। হাসান নিজের পেটে হাত বুলিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, পেট খারাপ মানে কি? আমার তো এখনই পেটের ভেতর ডামাডোল শুরু হয়ে গেছে। ডাক্তার হয়ে শেষে কিনা নিজেদেরই চিকিৎসা করতে হবে। এমন সময় একজোড়া তরুণ তরুণী নির্জনের সামনে এসে দাঁড়ালো। ছেলেটা পকেটে হাত দিয়ে বেশ ভাব নিয়ে বলল, এই যে মামা, জলদি 20 টাকার বাদাম দাও তো। নির্জন অভ্যাসবশত কেঁকিয়ে উঠতে চাইলো, মামা কাকে বলছিস? আমি কি বাদামওয়ালা নাকি যে বাদাম দিব? কিন্তু পাশে দাঁড়ানো নীর কোনোই দিয়ে ওকে একটা গুঁতো দিল। নির্জন সম্বিত ফিরে পেয়ে জোর করে গালে একটা হাসি টেনে আনলো, দাঁতে দাঁত চেপে বিড়বিড় করলো, হায় রে কপাল, শেষ পর্যন্ত নুসরাতের জন্য বাদামালা সাজতে হলো। সে কোনো মাপজোক ছাড়াই বড় এক মুঠো বাদাম ঠোঙায় ভরে বাড়িয়ে দিল। ছেলেটা ঠোঙার ওজন দেখে অবাক হয়ে বলল, আরে মামা, 20 টাকার বাদাম দিতে বললাম, তুমি তো দেখছি 50-60 টাকার মতো দিয়ে দিয়েছো। নির্জনের তখন মেজাজ সপ্তমে, কিন্তু নুসরাত যে কোনো সময় চলে আসতে পারে ভেবে সে রাগ গিলে ফেললো। মোলায়েম সুরে বলল, না না, আপনাদের মতো কিউট কাপলদের জন্য এটা আমার পক্ষ থেকে স্পেশাল গিফট। যান, এনজয় করুন। ছেলে মেয়ে দুটো অবাক চোখে একে অপরের দিকে তাকিয়ে চলে গেল। ঠিক সেই মুহূর্তে নির্জনের নজর গেল ভার্সিটির মেন গেটের দিকে। খয়েরি রঙের সালোয়ার কামিজ পরা নুসরাত বই হাতে বেরোচ্ছে। নির্জন বিদ্যুৎ বেগে বন্ধুদের উদ্দেশ্যে ফিসফিস করে বলল, এই তোরা জলদি পালা, নুসরাত আসছে, তোদের দেখলে সব প্ল্যান মাটি হয়ে যাবে। হাসান আর নীর মুহূর্তের মধ্যে ভিড়ের আড়ালে ওপাশের একটা ঝালমুড়ির দোকানের পেছনে গিয়ে লুকালো। নুসরাত গেট দিয়ে বের হতে চোখে ঠিক করে নিল তার চিরচেনা সাদা ফ্রেমের চশমাটা। এই চশমাটা এখন তার ব্যক্তিত্বের অংশ হয়ে গেছে। সে মাটির দিকে তাকিয়ে আপন মনে হাঁটছিল, কিন্তু হঠাৎ একটা চেনা কণ্ঠে ডাক শুনে থমকে দাঁড়াতে হলো তাকে। চশমাওয়ালি ম্যাডাম, টাটকা বাদাম নিয়ে যান। নুসরাত ভ্রু কুচকে তাকালো। চশমাওয়ালি ডাক্তার তার খুব পরিচিত। প্রতিদিন ভার্সিটির সামনে যে সুদর্শন ছেলেটা দামি শার্ট প্যান্ট পরে তাকে অপলক দেখে, সে তাকে এই নামেই ডাকে। কিন্তু আজ ডাকের উৎসটা দেখে নুসরাতের চোখ ছানা ভরা। সামনে নির্জন দাঁড়িয়ে, গলায় একটা সস্তা গামছা ঝোলানো, আর সামনে কাঠের স্ট্যান্ডে ভাজা বাদামের স্তূপ। নুসরাত অবাক হয়ে এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, আপনি আপনি এখানে বাদাম বিক্রি করছেন কেন? নির্জন মুখে এক চিলতে বিনয় এনে বলল,
কেন ম্যাডাম, আমি তো বাদামই বিক্রি করি। ফাইজলামি করেন আমার সাথে? নুসরাত এবার কিছুটা রেগেই গেল। প্রতিদিন দেখি দামি শার্ট প্যান্ট পরে গাড়ির আশেপাশে দাঁড়িয়ে থাকেন, আর এই 2 দিনে আপনি একদম বাদামওয়ালা হয়ে গেলেন। রাতারাতি এমন কি হলো? নির্জন লাজুক হাসলো। হয়ে গেলাম আর কি, আপনার সামনে বড় লোকেই ভাব নিতাম। এবার বলুন, বাদাম খাবেন তো? নুসরাত কৌতূহল সামলাতে না পেরে বলল, আচ্ছা দিন। নির্জন যত্নের সাথে একটা ঠোঙা ভরে বাদাম এগিয়ে দিয়ে সুযোগ বুঝে বলল, আচ্ছা ম্যাডাম, আপনার বুঝি খুব গরিব ছেলে পছন্দ? নুসরাত বাদামের ঠোঙা হাতে নিয়ে অবাক হলো। কে বললো এই কথা? না মানে শুনলাম আর কি। নুসরাত এবার মুচকি হাসলো। নির্জনের মুখের দিকে তাকিয়ে সে খেয়াল করলো ছেলেটার মুখে এক ফোঁটা দাড়ি নেই, একদম পরিষ্কার। নুসরাত হঠাৎ বলে উঠল, আসলে ছেলেদের দাড়িতেই বেশি সুন্দর দেখায়। নির্জন কিছুটা অপ্রস্তুত হয়ে নিজের গালে হাত বুলিয়ে বলল, কি করব বলুন, আমার মুখে ঠিকমতো দাড়িই গজায় না, কয়েকদিন পর পর 1-2টো বের হয় শুধু। নির্জনের এই অসহায় হাবভাব আর কথা বলার স্টাইল দেখে নুসরাত খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, তাহলে তো দেখছি আপনি এখনো ছোট বাচ্চা রয়ে গেছেন। নির্জন নুসরাতের ওই নির্মল হাসির দিকে তাকিয়ে যেন মুহূর্তের জন্য পৃথিবী ভুলে গেল। তার সার্থকতায় এক টুকরো হাসিতেই নুসরাত নির্জনের তাকিয়ে থাকা দেখে চশমাটা একবার ঠিক করে বিড়বিড় করে বলল, উফ, পুরুষ মানুষের অভিনয়ের জন্য একদম সেরা। নির্জন পুরোপুরি শুনতে না পেয়ে জিজ্ঞাসা করল, কিছু বললেন? না কিছু না, এবার আসি। নুসরাত আর দাঁড়ালো না, দ্রুত পায়ে হাঁটতে শুরু করলো। নির্জন তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে হাসি মুখে হাত নাড়ল। তবে নুসরাত কিছুটা দূরে গিয়ে আবারও পেছনে ফিরে নির্জনের বাদামওয়ালা রূপটা দেখে মুচকি হেসে উঠল। সকাল থেকে মির্জা বাড়িতে উৎসবের আমেজ। রান্নাঘর থেকে ভেসে আসছে বিভিন্ন রকম খাবারের সুবাস। কত বছর পর রোহান বিদেশ থেকে ফিরছে। বাড়ির সবার মুখে হাসি থাকলেও মৃত্যুর চোখের কোণে যেন উপচে পড়ছে এক অন্যরকম আনন্দ। মনে হচ্ছে সে যেন আজ তার হারিয়ে যাওয়া স্বর্গ ফিরে পেতে যাচ্ছে। সন্ধ্যা নামার আগে রাহি বেগম মৃত্যুকে পরম আদরে বললেন, মা, সকাল থেকে তো অনেক খাটুনি হলো, এবার গিয়ে একটু হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নাও, তোমার বর আসার সময় তো হয়ে এলো। মৃত্যু লাজুক হেসে উপরে নিজের রুমে চলে গেল। আলমারি খুলে সে বের করলো তার সবচেয়ে প্রিয় সেই গাঢ় নীল রঙের জামদানি শাড়িটা। রোহান মৃত্যুকে নীল রঙে দেখতে ভীষণ পছন্দ করে। মৃত্যুর মনে পড়ে গেল বিয়ের আগে সেই দিনটার কথা, যেদিন রোহান তাকে প্রথম প্রপোজ করেছিল। সেদিনও মৃত্যুর পরনে ছিল নীল শাড়ি। তারপর থেকে রোহান প্রায়ই মৃত্যুর জন্য নীল শাড়ি কিনে আনতো। একবার মৃত্যু অভিমান করে বলেছিল, আমার আলমারি তো নীল শাড়িতে ভরে গেল, তুমি কি আর অন্য কোনো রং চোখে দেখো না? রোহান মৃত্যুর কপালে ঠোঁট ছুঁয়ে গাঢ় স্বরে বলেছিল, আমার এই নীলাল জোড়াকে যখন নীল শাড়িতে দেখি তখন মনের ভিতর যে প্রশান্তি নামে তা অন্য কোনো রঙে আসে না মিতু। আয়নার সামনে দাঁড়িয়ে পুরনো স্মৃতিগুলো ভাবতে ভাবতে মিতুর চোখের কোণ ভিজে উঠল। তবে আজ আর সে কাঁদবে না, আজ তো আনন্দের দিন। মিতু খুব যত্ন করে শাড়িটা পরল। চোখে গাঢ় কাজল আর কপালে একটা নীল টিপ পরল। আজ সে আবারও সেই পুরানো নীলাঞ্জনা হয়ে রোহানের সামনে দাঁড়াতে চায়। নিচে ড্রয়িং রুমে তখন টান টান উত্তেজনা। খবর এসেছে রোহানের ফ্লাইট ল্যান্ড করেছে। সবাই সোফায় বসে গেটের দিকে তাকিয়ে আছে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। মিতু আর কাউকে সুযোগ না দিয়ে প্রায় দৌড়ে গিয়ে দরজাটা খুলল। তার হৃৎপিণ্ড তখন থরথর করে কাঁপছে। দরজা খুলে সে একরাশ হাসি নিয়ে ডাকতে চাইল রোহান, কিন্তু পরক্ষণে মৃত্যুর হাসি মাখা মুখটা পাথরের মতো জমে গেল। দরজার ওপাশে আদনান আর মেজো চাচ্চু এমদাদুল মির্জা দাঁড়িয়েছেন, কিন্তু তাদের মাঝখানে বা পেছনে যে মানুষটি থাকার কথা ছিল তাকে কোথাও দেখা যাচ্ছে না। তারা দুজন বেশ বিমর্ষ আর বিধ্বস্ত হয়ে দাঁড়িয়ে আছেন। মৃত্যুর বুকটা ধক করে উঠল। সে তোতলাতে তোতলাতে জিজ্ঞাসা করলো, রোহান কোথায়? ও আসেনি? আপনার একা কেন? আদনান মৃত্যুর চোখের দিকে তাকাতে পারল না। সে মাথা নিচু করে ফেললো। ড্রয়িং রুমের ভেতর থেকে বাকিরাও উঠে এলো। মাইমুনা বেগম অস্থির হয়ে বললেন, কি রে আদনান, রোহান কোথায়? কথা বলছিস না কেন? মৃত্যু পাগলের মতো দরজার বাইরে অন্ধকারের দিকে এদিক সেদিক খুঁজে দেখলো, যদি কোথাও রোহান লুকিয়ে থাকে। হয়তো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য সে কোনো গাছের আড়ালে দাঁড়িয়েছে, কিন্তু না, যতদূর চোখ যায় ধূসর কুয়াশা ছাড়ার কিছুই দেখা যাচ্ছে না। মৃত্যুর বুক ফেটে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। মৃত্যু টলমল পায়ে ড্রয়িং রুমে ফিরে এলো। এমদাদুল মির্জা সোফায় বসে আছেন। তার চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। এমদাদুল মির্জা গম্ভীর গলায় জিজ্ঞাসা করলেন, তোরা রোহানকে রিসিভ করতে গেলি, অথচ তাকে ছাড়াই বাড়ি ফিরলি কেন? এনামুল মির্জা মাথা নিচু করে ধীর কণ্ঠে বললেন, ভাইজান, এয়ারপোর্টে ওর সাথে দেখা হয়েছিল, কিন্তু ও আমাদের সাথে গাড়িতে উঠলো না। বলল ওর নাকি জরুরি একটা কাজ আছে, কার সাথে যেন দেখা করতে হবে। রাহি বেগম অবাক হয়ে বললেন, বাড়ির সবাই ওর জন্য পথ চেয়ে বসে আছে, আর ও আমাদের সাথে দেখা না করে আগে অন্য কার সাথে দেখা করতে গেল? জানি না ভাবি, শুধু বলল কোনো একটা হসপিটালে
তার কোনো ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে আর খুব তাড়াতাড়ি বাড়ি ফিরবে। ট্রিনা একপাশে দাঁড়িয়ে সব শুনছিল। তার ভেতরে ভেতরে ভীষণ রাগ হচ্ছে রোহানের উপর। কি অমানবিক একটা মানুষ, নিজের বৃদ্ধ বাবা মার স্ত্রীকে অপেক্ষায় রেখে সে হোটেলে কার সাথে সময় কাটাতে চলে গেল। ট্রিনার নজর গেল মিতুর দিকে। মেয়েটা নিথর হয়ে দাঁড়িয়ে আছে, মাথা নিচু করে হাতের নখ খুঁড়ছে। তার ওই নীল শাড়ির আঁচলটা অবহেলায় মেঝেতে লুটাচ্ছে। মিতুর চোখে জল চিকচিক করলেও সে ঠোঁট কামড়ে কান্না চেপে রাখার আপ্রাণ চেষ্টা করছে। সবাই যখন রোহানকে গালমন্দ করছিল, মিতু তখন এক টুকরো শুকনো হাসি মুখে টেনে বলল, রোহান হয়তো সত্যি কোনো বড় দরকারি কাজ পড়েছে, চলে আসবে ও। মিতু মিথ্যা হাসিতে কষ্ট লুকানোর চেষ্টা করলেও বাড়ির সবার বুঝতে বাকি রইল না যে এই হাসির আড়ালে কত বড় ক্ষত লুকিয়ে আছে। এমদাদুল মির্জা ছেলের উপর হতাশ হয়ে নিজের ঘরে চলে গেলেন। রাহি বেগমও ছেলের এমন ব্যবহারে ক্ষুব্ধ আর ব্যথিত হলেন। তিনি মিতুর ম্লান মুখটার দিকে মায়ার দৃষ্টিতে একবার তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে উপরে চলে গেলেন। একে একে সবাই ড্রয়িং রুম ছেড়ে চলে গেল। রাত এখন 11টার কাছাকাছি। বাইরে হাড় কাঁপানো উত্তরে বাতাস বইছে। মিতু এখনো দরজার সামনে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছে। মাঝখানে আদনান একবার কল দিয়েছিল, রোহান নাকি বলেছে সে পথে আছে। মিতু জানালার কাজ সরিয়ে বাইরে কুয়াশার দিকে চেয়ে চীনা দোতলার করিডোর থেকে এক দৃষ্টিতে মিতুর দিকে তাকিয়ে রইল। বাইরে তীব্র শীত আর ভেতরে তীব্র অপেক্ষার চাপে মিতু তখন রীতিমতো কাঁপছে। চীনা কয়েকবার গিয়ে জোর করেছিল রুমে ফিরে যাওয়ার জন্যে, কিন্তু মিতু যেন এক অটল পাহাড়। স্বামীর আগমনের পথে সে পাহারাদার হয়ে দাঁড়িয়ে থাকবে। অবশেষে ট্রিনা না পেরে নিজের একটা গরম শাল নিয়ে গিয়ে জোর করে মিতুর গায়ে জড়িয়ে দিয়ে এলো। করিডোরে ট্রিনার পাশে এসে নিঃশব্দে দাঁড়ালো আরিয়ান। সেও নিচের এই করুণ দৃশ্য দেখে একটা দীর্ঘশ্বাস ফেলল, হতাশ গলায় বলল, রোহন ভাইয়া কেন এমন হয়ে গেল কে জানে। আগে তো লোকটা বাড়িটাকে মাতিয়ে রাখত, কত হাসি ঠাট্টা করতো সারাক্ষণ। ট্রিনা আরিয়ানের দিকে না তাকিয়ে ম্লান স্বরে প্রশ্ন করলো, বিবাহ কি এতটাই মজবুত বন্ধন? ভালোবাসা কি এতটাই খাঁটি হতে পারে যে এত অবহেলার পরেও একটা মেয়ে এইভাবে তীর্থের কাকের মতো স্বামীর জন্য অপেক্ষা করে? মানুষ ভালোবাসা কি মানুষকে সত্যি পাগল বানিয়ে দেয়? আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে নিচু স্বরে বলল, হয়তো তাই। তা না হলে মৃদু ভাবি এতক্ষণ নিশ্চয়ই এভাবে দরজায় দাঁড়িয়ে থাকতো না। মানুষের মস্তিষ্ক হার মানলে হয়তো হৃদয় এভাবেই কাজ করে। রাত যখন গভীর তখন আবারও দরজায় কড়া নাড়ার শব্দ হলো। এই শব্দের সাথে সাথে মিতুর অবসন্ন শরীরে যেন নতুন করে প্রাণ ফিরে এলো। তার মুখমণ্ডল খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে কাঁপতে কাঁপতে গিয়ে দরজার নব ঘোরালো। তার দৃঢ় বিশ্বাস এবার আর ভুল হবে না। দরজার ওপাশে তার প্রিয় রোহানি দাঁড়িয়ে আছে। দরজা খুলতেই দেখা মিলল লম্বা চওড়া সেই মানুষটির, মিতুর স্বপ্ন পুরুষ তার রোহান। মিতু মায়ে ভরা ছলছল চোখে স্বামীর দিকে তাকিয়ে রইল। রোহানের চোখেও এক অদ্ভুত অসহায়ত্ব। ওপর থেকে আরিয়ানা ট্রিনা শ্বাসরুদ্ধকর এই পুনর্মিলনের মুহূর্তটি দেখছিল। মিতু আর নিজেকে ধরে রাখতে পারল না। একরাশ আবেগ আর অভিমান নিয়ে সে ঝাঁপিয়ে পড়ল রোহানের বুকে, জড়িয়ে ধরল তাকে শক্ত করে। এতগুলো দিন, এতগুলো দীর্ঘ রাত সে শুধু এই মুহূর্তটার জন্যই বেঁচে ছিল। মিতু আশা করেছিল রোহানও তাকে সজোরে জড়িয়ে ধরে বলবে সে কতটা মিস করেছে, কিন্তু রোহানের হাত কাঁপছে। সে মিতুর পিঠে হাত রেখে তাকে আপন করে নিল না, বরং সে কেবল চোখ বন্ধ করে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। মিতুর চোখে জল রোহানের শার্ট ভিজিয়ে দিচ্ছে, কিন্তু কয়েক মুহূর্ত যেতে না যেতেই রোহান মিতুর বাহু ধরল। কোনো মমতা নয়, বরং এক ধরনের দূরত্ব বজায় রেখে সে মিতুকে নিজের বুক থেকে সরিয়ে দিল। মিতু অবাক হয়ে রোহানের মুখের দিকে তাকালো। তার স্বামীর চোখে আজ ভালোবাসার বদলে এক অজানা দূরত্ব আর কাঠিন্য। মিতু পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ দুটো যেন বিশ্বাস করতে পারছে না এই মানুষটাকে সে নীল শাড়িতে বরণ করার জন্য ঘন্টার পর ঘন্টা শীতে কাঁপছিল। রোহানের চোখে মুখে ফিরে পাওয়ার কোনো আনন্দ নেই, নেই কোনো তৃপ্তি, বরং এক অদ্ভুত বিরক্তি আর উদাসীনতা তার মুখাবয়বকে কঠিন করে তুলেছে। রোহান মিতুর পাশ কাটিয়ে গটগট করে ভেতরে ঢুকে পড়ল। ড্রয়িং রুমের শূন্যতার দিকে তাকিয়ে সে বরফ শীতল গলায় প্রশ্ন করল, বাড়ির সবাই কোথায়? মিতু কোনো মতে নিজের কণ্ঠস্বর গুছিয়ে নিয়ে কাঁপা কাঁপা গলায় উত্তর দিল, তোমার জন্য অপেক্ষা করতে করতে সবাই ক্লান্ত হয়ে উপরে চলে গেছে। রোহান আর একটা শব্দ খরচ করলো না। মিতুর দিকে ফিরেও না তাকিয়ে সে সোজা সিঁড়ি বেয়ে উপরে উঠতে শুরু করলো। মিতুর মনে হলো তার পায়ের তলার মাটি দুলছে, মাথার ভেতরটা ভো ভো করছে। তার একটা মানুষ এতটা পাথর হয় কি করে? এ মানুষটার বুকে সে একসময় মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতো? সিঁড়ির মাথায় উঠতে রোহানের মুখোমুখি হলো আরিয়ানা ট্রিনা। আরিয়ান তার বড় ভাইকে দেখে কিছুটা অবাক আর কিছুটা ক্ষুব্ধ হয়ে এগিয়ে এলো। কুশল বিনিময়ের পর আরিয়ান নিজেকে আর সামলাতে পারল না। সে সরাসরি বলল, ভাইয়া এসব কি হচ্ছে? তুমি কোথায় ছিলে এতক্ষণ? আর মিতু ভাবির সাথে এতদিন পর দেখা হলো, অথচ তুমি একবারও জিজ্ঞেস করলে না মেয়েটা কেমন আছে? বলছে কখন থেকে দরজায় তোমার জন্য দাঁড়িয়ে আছে, সেটা কি তুমি জানো? রোহান আরিয়ানের কথার কোনো পাত্তাই দিল না, বরং তার চোখে মুখে অবজ্ঞা ফুটে উঠল। সে নিষ্প্রিয় গলায় বলল, এসব কান্নাকাটি আর দরজায় দাঁড়িয়ে থাকা সবই নাটক।
এসব নাটক দেখতে দেখতে আমি ক্লান্ত। আমার এখন ঘুমানো দরকার। বলেই রোহান গটগট পায়ে নিজের রুমে ঢুকে দরজাটা সজোরে বন্ধ করে দিল। সেই শব্দের প্রতিধ্বনি যেন মিতুর কলিজায় গিয়ে আঘাত করলো। ট্রিনা সিঁড়ি দিয়ে নেমে মিতুর পাশে গিয়ে দাঁড়ালো। সে মেয়েটার ভেঙে পড়া মুখটা দেখার চেষ্টা করছিল, কিন্তু মিতু আজ অজেয়। সে নিজের চোখের কোণে জমে থাকা জলটুকু পরম দক্ষতায় ভেতরে চালান করে দিল। ট্রিনাকে কিছু বলার সুযোগ না দিয়ে মিতু ম্লান হেসে পড়ল। আসলেও তো অনেক লম্বা জার্নি করে এসেছো, তাই খুব টায়ার্ড। মেজাজটা বোধহয় একটু বিগড়ে আছে। আমি যাই, ওর খাবারটা দিই। বলেই মিতু ধীর পায়ে উপরে উঠে গেল। ট্রিনা নিচ থেকে তার চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। তার মনে হলো মিতু যে অদৃশ্য বর্ম দিয়ে নিজেকে কষ্টগুলো ঢেকে রেখেছে, সেই শক্তি পৃথিবীর খুব কম নারীরই থাকে। ট্রিনা নিজের মনে বিড়বিড় করে বলল, মিতুভাবে যতটা শক্ত আমি কি কোনোদিন হতে পারবো এতটা? এত অবহেলার পরেও কেউ এভাবে আগলে রাখতে পারে? রোহান নিজের রুমে পা রাখতে বুকটা এক পলকের জন্য কেঁপে উঠল। রুমের প্রতিটা কোণ আগের মতোই পরিপাটি করে সাজানো। 4 বছরেও মিতু এই ঘরের একটা আসবাবপত্র এদিক সেদিক করেনি। ঘরটা আগের মতোই মিতুর স্পর্শে সজীব হয়ে আছে, কিন্তু আজ এই পরিচিত ঘরটাই রোহানের কাছে দম বন্ধ করা এক কারাগার মনে হচ্ছে। ভেতরটা তার তিল তিল করে ভেঙে যাচ্ছে। সে নিচের দিকে না তাকিয়ে বিছানার এক কোণে বসে পড়ল। বিছানার ওপর মিতুর একটা রূপালি রঙের হেয়ার ক্লিপ পড়ে রয়েছে। ওটা হাতে নিতেই মুহূর্তের জন্য রোহানের সব রাগ আর অভিমান যেন কর্পূরের মতো উড়ে গেল। স্মৃতিগুলো ভিড় করে এলো। রোহান মিতুকে কখনো চুল বাঁধতে দিত না। মিতুর ঘন কালো চুল যখন পিঠ ছড়িয়ে থাকতো, রোহান সেই চুলে মুখ গুজে এক স্বর্গীয় প্রশান্তি খুঁজে পেত। কিন্তু পরক্ষণে এক ভয়ঙ্কর তিক্ততা তার মনে বিষ ঢেলে দিল। সে ঘৃণা ভরে ক্লিপটা বিছানার অন্য প্রান্তে ছুঁড়ে মারল। হঠাৎ দরজার সামনে কারো ছায়া দেখে রোহান মুখ তুলল। মিতু দাঁড়িয়ে আছে। দরজার মৃদু আলোয় নীল শাড়িতে ওকে ঠিক 4 বছর আগের মতোই মায়াবী আর অপরূপা লাগছে, ঠিক যেমনটি রোহান পছন্দ করত। তার অবাধ্য চুলগুলো আজও পিঠময় ছড়িয়ে পড়ে আছে। রোহান পূর্ণ দৃষ্টিতে মিতুর দিকে তাকালো, কিন্তু পরক্ষণে চোখ সরিয়ে নিল। যে সৌন্দর্য একসময় রোহানকে দিওয়ানা করে তুলত, সেই সৌন্দর্য আজ তাকে তীব্র যন্ত্রণা দিচ্ছে। মিতু ধীর পায়ে এগিয়ে এসে বিছানায় বসলো। মাঝে অনেকটা ফাঁকা জায়গা রেখে সে বসলো। ঘেসে বসলে যদি রোহান উঠে চলে যায়, সেই ভয়ে সে জড়সড় হয়ে বসে রইল। মিতু রোহানের চোখের দিকে তাকানোর সাহস পেল না। যদি চোখের অবাধ্য জলগুলো সব আগল ভেঙে বেরিয়ে আসে, সেই ভয়ে। মিতু খুব ধীর আর ভাঙা কণ্ঠে জিজ্ঞাসা করলো, তুমি কি খুব টায়ার্ড? তোমার কি মনে হয় এত ঘন্টা জার্নি করে এসে আমি কি খুব ফুরফুরে মেজাজে থাকবো? মিতু একটা দীর্ঘশ্বাস ফেলল। চোখ বন্ধ করে ঠোঁট কামড়ে নিজেকে শক্ত রাখার চেষ্টা করলো সে। রোহান বিছানা থেকে উঠে দাঁড়ালো। সে ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়াতেই মিতু সজোরে উঠে দাঁড়িয়ে তার সামনে বাধা হয়ে দাঁড়ালো। এরকম ব্যবহার করছো কেন রোহান? ফোনে যখন খারাপ ব্যবহার করতে, দূরত্বের অজুহাতে মনকে শান্ত করে নিতাম, কিন্তু আজ তুমি সামনাসামনি এসে এতটা পাথর হয়ে আসছো। অন্তত আজকে এতটা নিষ্ঠুর আচরণ করো না। কষ্ট হয় রোহান, ভীষণ কষ্ট হয়। রোহান মিতুর কথা শোনা মাত্র এক ভয়ঙ্কর হুঙ্কার দিয়ে তার বাহু নিজের শক্ত মুঠোয় চেপে ধরল। হাতের চাপ এতটাই প্রবল ছিল যে যন্ত্রণায় মিতুর মুখ দিয়ে আর্তনাদ বেরিয়ে এলো। রোহানের চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলছে, তাতে কোনো মমতা নেই, আছে শুধু তীব্র ঘৃণা আর আক্রোশ। সে গর্জে উঠে বলল, তোমার কি মনে হয় মিতু, শুধু তুমি কষ্ট পাও? আমার কোনো অনুভূতি নেই? যখন আমার সাথে এত বড় অন্যায় করলে, তখন আমার ঠিক কেমন লেগেছিল একবারও ভেবেছিলে? তুমি কি ভেবেছিলে আমি খুব সুখে ছিলাম? মিতু ছলছল নয়নে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল। 4 বছরের অদর্শনে মানুষটা যে এতটা হিংস্র আর অচেনা হয়ে যেতে পারে, তা সে কল্পনাও করেনি। রোহান তাকে আরো কাছে টেনে এনে হিসিয়ে বলল, তোমাকে কি আমি কম ভালোবেসেছিলাম মিতু? নাকি এই উজাড় করে ভালোবাসাটাই আমার জন্য অপরাধ ছিল? কোনটা? মিতু এবার ভয়ে কাঁপতে কাঁপতে অস্ফুট স্বরে বলল, তুমি কি সব উল্টাপাল্টা কথা বলছো রোহান? আমি তোমার সাথে কি অন্যায় করেছি? তোমার কি মাথা ঠিক আছে? রোহান মিতুকে এক ঝটকায় সরিয়ে দিয়ে তাচ্ছিল্যের স্বরে বলল, একদম আর নাটক করবে না মিতু, তা না হলে আমার হাত উঠে যাবে তোমার উপর। এতক্ষণ ধরে তিল তিল করে জমিয়ে রাখা মিতুর ধৈর্যের বাতটা এবার হুড়মুড় করে ভেঙে পড়ল। তার বুকের ভেতরের হাহাকার আর সহ্য করতে না পেরে সে চিৎকার করে উঠল, হ্যাঁ, মারো আমাকে, আজ মেরেই ফেলো। অন্তত প্রতিদিনের তিল তিল করে জ্বলে মরার চেয়ে মরে যাওয়া অনেক শান্তির। তুমি তো আমাকে সেই 4 বছর আগে মেরে ফেলেছো রোহান। আমার মন, আমার স্বপ্ন, আমার আনন্দ সব তো তুমি অনেক আগেই খুন করেছো। এবার না হয় দেহটা থেকে প্রাণটাও কেড়ে নাও। রোহানের চোখে ক্ষণিকের জন্য একটা অদ্ভুত আলোড়ন খেলে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। সে আর একটা কথাও না বলে গটগট করে রুম থেকে বেরিয়ে গেল।
রোহান চলে যেতেই মিতু বিছানার সাথে গা মিশিয়ে ফ্লোরে ভেঙে পড়ল। অবরুদ্ধ কান্নাগুলো এবার বাঁধ ভাঙা জোয়ারের মতো বেরিয়ে আসতে লাগলো। একটা মানুষ আর কতদিন নিজের ভেতরে এই দহন আর দীর্ঘশ্বাস লুকিয়ে রাখতে পারে। আরিয়ান নিজের রুমে আধা সহায় কফিতে চুমুক দিচ্ছিল। জানালার ওপাশে হাড় কাঁপানো শীতের কামড়। এমন আবহাওয়ায় গরম কম্বলের ছেড়ে ওঠা রীতিমতো যুদ্ধের মতো। ঠিক তখনই তৃণা রুমে ঢুকলো। আরিয়ানকে এভাবে বসে থাকতে দেখে সে বলল, কি ব্যাপার রাগী সাহেব, আজ কি অফিসে যাওয়ার নাম নেই? 10টা তো পার হয়ে গেল অনেকক্ষণ। আরিয়ান কফির মগটা হাতে নিয়ে অলস ভঙ্গিতে বলল, উফ, এই শীতে অফিসে গিয়ে মরার কোনো শখ নেই আমার। আর জানোই তো আমার অফিসের কাজ ল্যাপটপে সেরে ফেলা যায়। তুমি একটু কষ্ট করে ড্রয়ার থেকে ল্যাপটপটা দাও তো। তৃণা ল্যাপটপ না দিয়ে স্থির দাঁড়িয়ে রইল। মৃদুস্বরে বলল, ল্যাপটপ পরে দিচ্ছি, বাবা নিচে আপনাকে ডাকছেন। আরিয়ান কিছুটা অবাক হলো। বাবা সচরাচর এই সময় তাকে ডাকেন না। সে বিছানা থেকে পা নামাতে তৃণা একটা ভারী জ্যাকেট বাড়িয়ে দিল। নিন, এটা গায়ে জড়িয়ে নিন, হুট করে নিচে নামলে ঠান্ডা লেগে যাবে। আরিয়ান কোনো কথা না বাড়িয়ে জ্যাকেটটা টেনে নিয়ে দ্রুত নিচে নেমে গেল। নিচে ড্রয়িং রুমে আহাদ মির্জা সোফায় পাথরের মতো বসে আছেন। সামনে রাখা চায়ের কাপ থেকে ধোয়া ওঠা বন্ধ হয়েছে অনেক আগে, কিন্তু সেদিকে তার ভ্রুক্ষেপ নেই। আরিয়ানকে সামনে আসতে দেখে তার কপালের ভাঁজ আরো স্পষ্ট হয়ে উঠল। আরিয়ান বিনয়ের সাথে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল, আব্বু ডাকছিলে? আহাদ মির্জা হুট করে ভীষণ গম্ভীর গলায় প্রশ্ন করলেন, আমি শুনলাম তুমি নাকি ট্রিনাকে ডিভোর্স দেওয়ার জন্য উকিলের কাছে গিয়েছিলে, খবরটা কি সত্যি? আরিয়ান থমকে গেল। সে ভাবেনি ব্যাপারটা এত তাড়াতাড়ি জানাজানি হবে। হয়তো উকিল কোনোভাবে বাবাকে জানিয়েছে। সে নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক স্বরে বলল, হ্যাঁ গিয়েছিলাম। কথাটা শোনা মাত্রই আহাদ মির্জা বাঘের মতো গর্জে উঠে সোফা ছেড়ে দাঁড়ালেন। তার সেই হুঙ্কারে পুরো ড্রয়িং রুম কেঁপে উঠল। তিনি রাগে কাঁপতে কাঁপতে বললেন, তোমার সাহস কত বড়! ট্রিনাকে ডিভোর্স দেওয়ার কথা চিন্তা করার স্পর্ধা তুমি কোথায় পেলে? কোথায় সমস্যা হচ্ছে শুনি? আহাদ মির্জার চিৎকারে রান্নাঘর থেকে মাইমুনা বেগম সহ বাড়ির সব মহিলারা ছুটে এলেন। মাইমুনা বেগম পরিস্থিতি বুঝতে পেরে স্বামীর উপর ক্ষিপ্ত হয়ে বললেন, আরে কি হয়েছেটা কি? এত বড় ছেলেটাকে এভাবে সবার সামনে ধমকাচ্ছ কেন? ধমকাবো না? আহাদ মির্জা মাইমুনা বেগমের দিকে তাকিয়ে গর্জে উঠলেন, তোমরা মা ছেলে মিলে কি এটাকে পুতুল খেলা পেয়েছো? বিয়েটা কি তামাশা? তোমার ছেলে ট্রিনাকে ডিভোর্স দিতে চায়, এর মানে কি? ট্রিনা সিঁড়ির এক কোণে দাঁড়িয়ে সব শুনছিল। বাপ ছেলের এই বাদানুবাদের মাঝে কথা বলার সাহস সে পাচ্ছিল না। চারিদিকে এক থমথমে পরিস্থিতি। আরিয়ান এবার কিছুটা শক্ত হয়ে উত্তর দিল, আব্বু, আমার আইনের অধিকার আছে ডিভোর্স দেওয়ার। আমি আর পারছি না ট্রিনার সাথে একটা মিথ্যে বিবাহ বন্ধন আবদ্ধ থাকতে। আহাদ মির্জার রাগে হিতাহিত জ্ঞান শুনে আরিয়ানের দিকে হাত তুলতে গেলেন। ঠিক সেই মুহূর্তে তৃণা বিদ্যুৎ বেগে এসে মাঝখানে দাঁড়িয়ে বাবার হাতটা আগলে ধরল। পুত্রবধূর করুণ মুখচ্ছবি দেখে আহাদ মির্জা থমকে গেলেন। পর মুহূর্তে একরাশ ক্লান্তি আর হতাশা নিয়ে ধপ করে সোফায় বসে মাথায় হাত রাখলেন। আরিয়ান তৃণার দিকে একদৃষ্টে রাগি চোখে তাকিয়ে থেকে কোনো কথা না বলে গটগট করে উপরে নিজের রুমে চলে গেল। ড্রয়িং রুমে তখন এক বিষণ্ণ থমথমে নিস্তব্ধতা। কিছুক্ষণ পর তৃণা নিজের মনে ঝড় সামলে নিয়ে হাতে এক কাপ গরম কফি নিয়ে উপরে গেল। রুমে ঢুকে দেখলো আরিয়ান বিছানার একপাশে মাথা নিচু করে বসে আছে। তার দৃষ্টি ফ্লোরে স্থির। লোকটার পুরো অবয়ব জুড়ে যেন আগ্নেয়গিরি লাভা খেলা করছে। তৃণা ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ালো। আরিয়ান যখন চোখ খুলে তাকালো, তৃণা দেখলো সেই চোখ দুটো টকটকে লাল। ভয় আর সংকোচ মিশে সে একটা শুকনো ঢোক গিলে বলল, মাথা ঠান্ডা করুন রাগী সাহেব, এই নিন কফিটা খান। কথাটা শেষ হওয়ার আগেই আরিয়ান এক ঝটকায় তৃণার হাত থেকে কফিটা ফেলে দিল। কাপটা ভেঙে চুরমার হয়ে গিয়ে কফিটা মেঝেতে ছড়িয়ে পড়ল। আরিয়ানের এমন উন্মত্ত ব্যবহারে তৃণা জমে গেল। আরিয়ান চিৎকারের সুরে গর্জে উঠল, খবরদার, এসব আদিক্ষেতা আমার সাথে একদম করতে আসবে না। তোমাকে আমার সহ্য হয় না। এটা কেন তুমি বোঝো না? তোমার আত্মসম্মানে কি একটুও লাগে না? কেন বারবার আমার সামনে আসো? তৃণা আজ আর মাথা নিচু করে মুখ বুজে সইল না। সে উত্তর দিল, আমি কিভাবে বুঝবো আপনার কোনটা পছন্দ আর কোনটা অপছন্দ? মাঝে মাঝে তো এমন ব্যবহার করেন যেন আমাকে আপনি কতই না ভালোবাসেন। মুহূর্তে ঘরটা স্তব্ধ হয়ে গেল একটা সজোরে থাপ্পড়ের শব্দে। আরিয়ান তৃণার গালে হাত তুলেছে। খবরদার, ভালোবাসার কথাই মুখে আর উচ্চারণ করবে না। এই শব্দটা শুনলে আমার মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। তৃণা গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। আজ আরিয়ান কোনো ট্রমার মধ্যে নেই। সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় সে নিজের ইচ্ছাতে তৃণার উপর হাত তুলেছে। তৃণার দু চোখ বেয়ে অবিরল অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। আরিয়ান হঠাৎ তৃণার ওই বিধ্বস্ত চেহারার দিকে তাকে কেমন যেন থমকে গেল। নিজের হাতের দিকে তাকে এক গভীর যন্ত্রণায় সে দেয়ালে অনবরত ঘুষি মারতে লাগলো। তৃণা ঘাবড়ে গিয়ে দৌড়ে গিয়ে আরিয়ানের হাত দুটো চেপে ধরল। কি করছেন আপনি?
কেন নিজেকে কষ্ট দিচ্ছেন? শান্ত হন। আরিয়ান এবার ট্রিনার 2 হাত নিজের শক্ত মুঠের ভেতরে পিষে ধরল। চোখে চোখ রেখে অত্যন্ত কাতর স্বরে বলল, প্লিজ রিনা, তুমি আমাকে ছেড়ে চলে যাও। তুমি সবাইকে বলো যে তুমি আমাকে ডিভোর্স দেবে। এছাড়া আমার আর কোনো পথ খোলা নেই। ট্রিনা অবাক হয়ে তাকিয়ে রইল। আরিয়ান আবারও বলতে শুরু করলো, বিশ্বাস করো রিনা, আমি আমার মনের মধ্যে অন্য কোনো নারীকে জায়গা দিতে পারছি না। আমি অনেক চেষ্টা করেছি সে বৃষ্টি ভেজে দিনের স্মৃতি আর এই রমণীকে ভুলে যেতে, কিন্তু আমি পারিনি। আমি কোনোদিন পারবো না। আমি অন্য কারো কথা চিন্তা করলে আমার মাথার ভেতর অসহ্য যন্ত্রণা হয়। আমি বড় অসহায় ত্রিনা, ভীষণ অসহায়। ট্রিনার সামনে আজ আরিয়ানের ভেতরের মানুষটা সম্পূর্ণ উন্মোচিত হলো। সে দেখতে পেল আরিয়ানের চোখের মণিকোঠায় অন্য এক নারীর প্রতি অজন্ম মায়ার ভালোবাসা। ট্রিনা ধীরে ধীরে নিজের হাতটা ছাড়িয়ে নিল। সে বুঝতে পারল না কে সেই রমণী, কিন্তু নিজের কান্না গিলে নিয়ে ধীর স্থির কণ্ঠে বলল, চিন্তা করবেন না, আমি এতটা পাষাণ নই যে নিজের সুখের জন্য আপনার ভালোবাসার পথে বাধা হব। আমি মুক্তি দেব আপনাকে। আপনার বিরক্তির কারণ না হয়ে এই বাড়ি ছেড়ে আমি চিরতরে চলে যাব। ট্রিনার কথা শুনে আরিয়ানের মুখে এক অদ্ভুত স্বস্তির হাসি ফুটে উঠল। ট্রিনা আবারও নিচু স্বরে জিজ্ঞাসা করল, কে সেই রমণী? একবার কি তাকে আমার সাথে দেখা করাবেন? আরিয়ান এক দীর্ঘশ্বাস ফেলে করুণ হাসল। কখনো যদি দেখা হয় তবে সবার আগে তোমার সাথে তাকে পরিচয় করিয়ে দেবো। টিনা আর কোনো প্রশ্ন না করে ঘর থেকে বেরিয়ে এলো। কেন জানি নিজের অজান্তেই তার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আরিয়ানের অন্য নারীর প্রতি এত অগাধ প্রেম দেখে কি তবে তার হিংসে হচ্ছে? কেন হবে? আরিয়ান কাকে ভালোবাসলো তাতে তার কি যায় আসে? টিনা নিজের মনকে প্রশ্ন করলেও কোনো উত্তর পেল না। শুধু দু চোখ উপচে নোনা জল গড়িয়ে এলো। রোহান শাওয়ার নিতে ঢোকার পর থেকে মৃত্যু পাথরের মতো বিছানার এক কোণে বসেছিল। সারা রাত চোখের পাতা এক করতে পারেনি সে। হুট করে তার নজর গেল টেবিলের উপর রাখা রোহানের ফোনটার দিকে। একবার মনে হলো ফোনটা হাতে নিয়ে দেখে এই 4 বছরে রোহান কার সাথে কতটা জড়িয়েছে, কিন্তু তাদের সম্পর্কে দীর্ঘ ইতিহাসে কখনো একে অপরের ফোন চেক করার মতো নিশ্চয়তা ছিল না। মৃত্যু দীর্ঘশ্বাস ফেলে রুম থেকে বেরিয়ে যেতে চাইল। ঠিক তখনই ফোনটা সশব্দে বেজে উঠল। মৃত্যু অবজ্ঞা করতে চেয়েও পারল না। স্ক্রিনের দিকে চোখ পড়তেই তার বুকের ভেতরটা ধক করে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে তার সারা শরীর কাঁপতে শুরু করলো। মৃত্যু টলমল হাতে ফোনটা হাতে তুলে নিল। ঠিক সেই মুহূর্তে ওয়াশরুমের দরজা খুলে রোহান বেরিয়ে এলো। ভেজা চুলে তোয়ালে ঘষতে ঘষতে সে গম্ভীর কণ্ঠে গর্জে উঠল, আমার ফোন কেন হাতে নিয়েছো তুমি? মৃত্যু চমকে পেছনে ফেলল। রোহান এক ঝটকায় মৃত্যুর হাত থেকে ফোনটা ছিনিয়ে নিল। মৃত্যু স্থির থাকতে পারল না। কাপা আঙ্গুলে ফোনের দিকে ইশারা করে বলল, এসব কি রোহান? এই মেয়ে তোমাকে কেন কল করছে? তুমি তুমি ওর সাথে নিয়মিত যোগাযোগ রাখো? রোহান বিন্দুমাত্র বিচলিত না হয়ে শান্ত গলায় উত্তর দিল, হ্যাঁ, কথা বলি, তাতে তোমার কি সমস্যা? মৃত্যু এবার রাগে ফেটে পড়ল। আমার কি সমস্যা মানে? তুমি জানো না ও আমাদের সাথে কি করেছে? তুমি কেন ওর সাথে কথা বলবে? তুমি কি সব ভুলে গেছো? রোহান নিজের হাতের ভেজা তোয়ালেটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মারল। তার শান্ত চোখ দুটো মুহূর্তে রক্তবর্ণ হয়ে উঠল। হাহাকার ভরা কণ্ঠে সে চিৎকার করে বলল, না, আমি কিচ্ছু ভুলিনি মিতু, আমার সব মনে আছে। তোমার সেই বীভৎস আসল রূপটাও আমার খুব ভালো করেই মনে আছে। এতগুলো বছর পরবাসে আমি বুকে পাথর চাপা দিয়ে কাটিয়েছি শুধু ওই দিনটার জন্য। তুমি তুমি একবারও ভাবলে না? কি করে পারলে তুমি আমার নিজের রক্তকে, আমার সন্তানকে এভাবে পৃথিবীর আলো দেখার আগেই শেষ করে দিতে? তোমার হাত একবারও কাঁপলো না? তোমার গর্ভে থাকা এই নিষ্পাপ শিশুটির জন্য একটু মায়া হলো না, যাকে নিয়ে তার বাবা হাজারো স্বপ্ন বুনেছিল? আমার সন্তানকে তুমি পৃথিবীর মুখ দেখতে দাওনি মিতু, তুমি একজন খুনি। রোহানের প্রতিটা শব্দ যেন মৃত্যুর কানে তপ্ত সীসার মতো বিঁধল। সে অস্ফুট আর্তনাদ করে এক পা পিছিয়ে গেল। তার চারিপাশের দেয়ালগুলো যেন ঘুরছে। যে দুঃস্বপ্নকে সে 4 বছর ধরে মনের গহীনে কবর দিয়ে রেখেছিল, আজ তাকে এভাবে সামনে দাঁড়াতে হবে তা সে কল্পনাও করেনি। মৃত্যুর ঠোঁট কাঁপছে, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না। 4 বছর আগে সে অভিশপ্ত স্মৃতিগুলো ঝড়ের বেগে তার চোখের সামনে ভেসে উঠল। মির্জা বাড়িটা বিশাল বিস্তৃত জায়গা নিয়ে তৈরি। বাড়ির পেছনের দিকে রয়েছে এক বিশাল বাগান, যেখানে আম, জাম, কাঁঠালের ভিড়ে আট ও কত যে গাছগাছালি তারই আত্মা নেই। সন্ধ্যা ঘনিয়ে এসেছে। এমন সময় আদনান কানে হেডফোন গুঁজে ডিস্কো গানে তাল মেলাতে মেলাতে বাগানের পথ দিয়ে হেঁটে যাচ্ছিল। সরিয়ে নাচিয়ে তার কি সে ছন্দ। হঠাৎ এক বিশাল আম গাছের নিচ দিয়ে যাওয়ার সময় কোত্থেকে যেন একটা তেঁতুল টুপ করে তার গায়ে পড়ল। আদনান অবাক হয়ে নাচ থামালো। কান থেকে হেডফোন সরিয়ে হাতে তুলে নিল বস্তুটা। খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তার চক্ষু চরক গাছ। আরে এ তো আস্ত একটা তেঁতুল, অথচ মির্জা বাড়ির এই ত্রিসীমানায় কোনো তেঁতুল গাছ নেই। বাড়ির মহিলারা বিশ্বাস করেন তেঁতুল গাছে ভূত থাকে, তাই ওই গাছ কেউ ভুলেও লাগায় না। আদনান একটা শুকনো ঢোক গিলল। সন্ধ্যার ঝাপসা আলোয় তার মনে হলো কোনো পেতনি বোধহয় কোথাও থেকে তেঁতুলটা নিয়ে এসে এখন এখানে আস্তানা গেড়েছে। এই ভেবে আদনান হাঁটু দুটো
থরথর করে কাঁপতে শুরু করলো। ঠিক তখনই ওপরের ডাল থেকে একটা ভুতুড়ে আওয়াজ ভেসে এলো। হাও মাও কাও, মানুষের গন্ধ পাও। ভয়ে আদনানের শরীরের রক্ত যেন হিম হয়ে গেল। সে অতি কষ্টে মাথা তুলে উপরের দিকে তাকালো। তাকাতেই তার আত্মা শুকিয়ে যাওয়ার জোগাড়। গাছের একটা ডালে ধবধবে সাদা পোশাকে পরা কি যেন একটা জুবুথুবু হয়ে বসে আছে। আদনান 2 হাত জোর করে কাঁপা কাঁপা গলায় বলে উঠল, দয়া করো পেতনি আপা, খোদার কসম আমি তোমার কোনো ক্ষতি করতে আসিনি, আমাকে যেতে দাও। আদনানের অবস্থা দেখে উপরে সেই মূর্তিটি ফিকফিক করে হাসতে লাগলো। হাসি থামিয়ে সে ধীরে ধীরে ডাল বেয়ে নিচে নামতে শুরু করলো। আদনানের তখন পালানোর শক্তিটুকুও নেই। সে ঠায় দাঁড়িয়ে কাঁপছে। সাদা পোশাক পরা সেই রহস্যময় যখন গাছ থেকে একেবারে মাটিতে নেমে এলো, আদনান আর সহ্য করতে পারল না। ভয়ে চোখ উল্টে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ল। সাদা পোশাকে পরা পেতনি আসলে ছিল নৌশি। আদনানকে ওভাবে ধপাস করে মাটিতে লুটিয়ে পড়তে দেখে নৌশি প্রথমে ঘাবড়ে গেল। সে দ্রুত মুখ থেকে সাদা কাপড়টা সরালো। আদনানের মতো সাহসী দাবি করা ছেলে এভাবে অজ্ঞান হয়ে গেছে দেখে সে প্রথমে একটু হাসলো, কিন্তু পরক্ষণে তার মনে হলো সত্যি কি অজ্ঞান হয়ে গেল। নৌশি দৌড়ে আদনানের কাছে গিয়ে তার মুখ নাড়াতে লাগলো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।